আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, যারা আজকে আমাদের নিয়মিত প্রোগ্রাম বিসিএস ক্যাডার আড্ডা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। মার্চ ফরওয়ার্ডের সদস্যবৃন্দ এবং অবশ্যই ফেসবুক লাইভে হওয়ার কারণে অন্যরাও যারা শুনছেন তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই ইতিমধ্যে জানেন আমরা প্রতি রবিবার 8টায় এই প্রোগ্রামটি আয়োজন করে থাকি। আজকে আমাদের সম্মানিত অতিথির একটু বিশেষ ব্যস্ততার কারণে আমরা প্রোগ্রামটা 1 ঘন্টা পিছিয়ে আজকে 9টায় নির্ধারণ করেছিলাম এবং সেই জন্য আজকে আমাদের 1 ঘন্টা লেট হয়ে আছে। তো যাই হোক, আমি আপনাদের প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রথমে একটু বলে নিচ্ছি, আজকে আমাদের যিনি অতিথি হিসেবে আছেন আমাদের খুবই প্রিয় সুজন দেবনাথ ভাই। আপনাদের খুবই একজন ক্যারিয়ার পরামর্শক হিসাবে, বিশেষ করে বিসিএস লাইনে উনি একজন আইকন ফিগার। 28তম বিসিএস পরীক্ষায় উনি অংশগ্রহণ করেছিলেন এবং পররাষ্ট্র ক্যাডারে 3য় স্থান অধিকার করেছিলেন। উনি ইতোপূর্বে সার্ভিসে যোগ দেওয়ার আগে শাহজালাল ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে মাস্টার্স করেছিলেন, আইবিএ ফ্যাকাল্টি থেকে, এবং 28তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বাজিমাত বলতে পারেন, পররাষ্ট্র ক্যাডারের 3য় স্থান ওনার প্রথম চয়েস উনি অধিকার করেছিলেন। এবং সেই থেকে প্রায় গত 10 বছর, আমার যদি ভুল না হয়, উনি তার আলোচনার সময় যদি ভুল হয় শুধরে দেবেন, গত 10 বছর ধরে সভ্যতার আঁতুড়ঘর খ্যাত গ্রিসের অ্যাথেন্সে বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন ডিপ্লোম্যাট হিসাবে। তিনি একজন খুবই জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি সেখানে বাংলাদেশ দূতাবাসে এখন কাউন্সিলর হিসেবে আছেন। একই সাথে কথাসাহিত্যিক এবং ডিপ্লোম্যাট সুজন দেবনাথ। আমি তার সাথে আলোচনা শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো, এই আলোচনাটি নিঃসন্দেহে একজন ডিপ্লোম্যাট, একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটের, একজন তরুণ ক্যারিয়ার ডিপ্লোম্যাটের জীবনযাপন সম্পর্কে, তার সৃজনশীলতা সম্পর্কে আপনি জানতে পারবেন। এবং অতি অবশ্যই উনি আমাদের যাদের বিসিএস ক্যান্ডিডেট বিশেষ করে এবং ওভারঅল ক্যারিয়ার এক্সপেক্টেন্ট যারা আছেন তাদের সকলের উদ্দেশ্যেই কথা বলবেন। আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা এই আলোচনাটি, আজকের ক্যাডার আড্ডা প্রোগ্রামটি আপনাদের টাইমলাইনে প্লিজ শেয়ার করুন। আপনার বন্ধুবান্ধব ভাই বোন যারা আছেন, যাদের এটা শোনা দরকার আপনি মনে করেন, তাদেরকে কমেন্টে নাম মেনশন করে দিন। এবং অবশ্যই সুজন দেবনাথের কাছ থেকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি প্লিজ আপনার কমেন্ট বক্সে প্রশ্নটি রাখেন। আমরা সময় সুযোগ হলে সেই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানের চেষ্টা করব আমাদের অতিথিদের কাছ থেকে। আমি সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের অতিথির কাছে, সুজন দেবনাথ। অনেক ধন্যবাদ ওবায়দ ভাই, আমাকে এখানে আবারও ডাকার জন্য। আমি সবসময় তরুণদের নিয়ে কথা বলতে ভালোবাসি। আপনাদের প্রোগ্রামগুলো সব তরুণদের নিয়ে এবং সামনে যারা বিসিএস অ্যাসপিরেন্ট তাদেরকে নিয়েই বেশি। তো সেই জন্য সবসময়ই আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সুজন দেবনাথ। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে। আমরা যারা মার্চ ফরওয়ার্ডের নেপথ্যে কাজ করি এবং মার্চ ফরওয়ার্ড যাদেরকে নিয়ে কাজ করে, আপনি যাদের উদ্দেশ্যে বলেন, আমরাও তাদেরকে নিয়ে কাজ করি। এটাই হচ্ছে আমাদের একটা যোগসূত্রের একটা বড় পয়েন্ট আমি মনে করি। আমি প্রথমেই সুজন দেবনাথ, আজকে যেহেতু আপনাকে পেয়েছি, আমরা কেরিয়ার সম্পর্কিত বিষয়ে বলবো। আমাদের খুবই রিসেন্টলি আমাদের একটা বিসিএস পরীক্ষা আছে, গত 26 তারিখে ডাক্তারদের বিসিএস পরীক্ষা শেষ হলো। সামনে আমাদের নতুন বিসিএস পরীক্ষা আছে, সেটা হচ্ছে 19শে মার্চ। এরপর 43তম বিসিএস পরীক্ষাও সন্নিকটে, আমাদের সামনে ডেট দেওয়া আছে। আপাতত 6 আগস্ট একটা ডেট দেওয়া আছে। আমি সব বিষয়ে কথা বলবো। আমি শুরুতে আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আপনি গ্রিসে আছেন, গ্রিস, এই শব্দগুলো কিন্তু আমাদের কাছে অনেক রহস্যময় কতগুলো শব্দ। সভ্যতার আঁতুড়ঘর, শুরুতে আমি উল্লেখ করেছিলাম। ফিলোসফির জন্ম এখানে, ইতিহাসের জন্ম এখানে, দর্শনের জন্ম এখানে, পৃথিবীর অনেক অনেক কিছু, মহামতি সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, হেরোডেটাস, সকলের জন্মভূমি। সেখানে কাজ করতে আপনার কেমন লাগে যদি একটু শেয়ার করতেন। অনেক ধন্যবাদ ভাই। প্রথমে বলতে চাই যে আপনি যেটি বলেছেন সেটি একেবারেই সঠিক, যে গ্রিস হচ্ছে সভ্যতার আঁতুড়ঘর। আজকে আমরা জ্ঞান বিজ্ঞান বলতে যা বুঝি,
সেটি বিজ্ঞান হোক, ইতিহাস হোক, সাহিত্য হোক, যে কোনো শাখা, চিকিৎসা বিজ্ঞান, সবকিছু আসলে আজকে আধুনিক সভ্যতাটা তো আসলে ইউরোপে যে সভ্যতাটা শুরু হয়েছিল সেটির বিবর্তন। সেটি আসলে শুরু হয়েছিল এই গ্রিসে। এই গ্রিসে আমি কাজ করতে পেরে আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি, অনেক সৌভাগ্যবান মনে করছি যে এই সভ্যতার আতুর ঘরে আমি আমার প্রথম কূটনৈতিক পোস্টিং বাংলাদেশ মিশনে কাজ করার সুযোগ লাভ করেছি। এটি অবশ্যই আমার জন্য অনেক অনেক আনন্দের। আমি আসলে আপনি প্রথমে একটুখানি, আমার চাকরি জীবন হচ্ছে 10 বছর, কিন্তু গ্রিসে এসেছি 4 বছরের কিছু বেশি কাল ধরে। আচ্ছা তো আচ্ছা, মানে প্রথমে মিনিস্ট্রিতে কিছুদিন কাজ করা, এরপরে পড়াশোনা করার জন্য অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম। অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুটো মাস্টার্স করেছিলাম, হচ্ছে কূটনীতি বিষয়ে আর একটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এই দুটি বিষয়ে দুটো মাস্টার্স। তারপরে আবার ফিরে এসে মিনিস্ট্রিতে আরো কিছুদিন কাজ করেছি, তারপরে পোস্টিং নিয়ে 2016-তে আসলে আমি গ্রিসে এসেছি। তো সেই থেকে বাংলাদেশ দূতাবাসে কাজ করছি। তো এই যে দূতাবাসের কাজ কাজ করতে গিয়ে গ্রিসের যে ইন্টেলেকচুয়াল সোসাইটি, তাদের মাধ্যমে সেই সভ্যতার আতুর ঘরের যে নিদর্শনগুলো, সেগুলো নিজের চোখে দেখা, সেগুলোকে ছুঁয়ে দেখা। আমি যখন প্রথম এথেন্সে আসলাম, এই পথে সক্রেটিস ছিলেন, এথেন্সের যে আগোরা, এই পথে একদিন প্লেটো হাঁটছিল, ঠিক তার পাশে সক্রেটিসকে দেখে বিমোহিত হয়ে গিয়েছিল, তার জীবন দর্শনটা পাল্টে গিয়েছিল। তো তার যেখানে প্লেটো আর সক্রেটিস তাদের দর্শন নিয়ে আলাপ করতো, তার থেকে ঠিক অল্প একটু দূরে পৃথিবীর প্রথম সংসদ, গণতন্ত্র তৈরি হয়েছিল। তো প্রথম যখন এসে ঠিক এই জায়গাগুলোতে গিয়েছি, আমি সত্যি রোমাঞ্চিত ছিলাম। তো এই জায়গাতে কাজ করতে পেরে সভ্যতার আতুর ঘরে আমার মানে কূটনৈতিক জীবনটি শুরু হওয়ায় আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি সক্রেটিসদের শহরে আপনি কথা বললেন। আমি যদি গত বইমেলায় আপনার একটা বই প্রকাশিত হয়েছিল হ্যামলকের নিমন্ত্রণে, এবং সেটা স্বভাবতই হ্যামলক বলতে হ্যামলক এবং সক্রেটিসের জীবন তো একেবারে সমার্থক হয়ে গেছে। হ্যামলকের নিমন্ত্রণ, এত বিশাল বই লেখা এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে উপজীব্য করে, এটাতে কেন আপনি এগোলেন যদি বলতেন? আচ্ছা, পৃথিবীর যে কোনো লেখক বা যারা বিজ্ঞান, সাহিত্য এগুলো নিয়ে গবেষণা করে, তাদের জন্য আসলে গ্রিস হচ্ছে একটি তীর্থভূমির মতো, একটি ডেস্টিনেশন, যেই ডেস্টিনেশনে যাওয়ার জন্য সবাই অপেক্ষা করে। আমি যেদিন গ্রিসে ডিপ্লোম্যাটিক পোস্টিং নিয়ে আসলাম, বাংলাদেশ দূতাবাসে পোস্টিং নিয়ে গ্রিসে আসলাম, আমি এই কথাটি অনেক জায়গায় অনেকভাবে বলেছি। আপনাকে আজকে আমাদের এখানে যে দর্শকরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি। আমি যেদিন এয়ারপোর্টে নামলাম, সেই 2016 সালে এথেন্স এয়ারপোর্টে নেমে হাঁটছি, তো হঠাৎ আমার স্ত্রী পিছন থেকে বলল, আচ্ছা হেমলক কোথায় খায়? ওই হেমলক কোথায় খায়, আমি এই প্রশ্ন শুনে ভয় পেলাম যে হেমলক তো মারাত্মক একটা বিষ, তো এই বিষ খেতে হবে নাকি, এখানে কি বলছে? তো আরো কিছু কোশ্চেন করে আমি বুঝতে পারলাম যে ওর প্রশ্নটি হচ্ছে সক্রেটিস এথেন্স শহরের কোন জায়গায় হেমলক পান করে। তো সেই শুরু হলো যে আমি খুঁজতে চাইলাম যে সক্রেটিস কোন জায়গায় বসে হেমলক খেয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো এই পথ চলায় আমি চেষ্টা করলাম যে একটু খুঁজে দেখি। প্রথমেই আমি আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, তাদের কাছে গেলাম। তো আসলে তারা কেউ আমাকে খুব বেশি হেল্প করতে পারেনি। মানে আমার এক খুব কাছের ভাই এখানে, সে বলল যে ওই যে ওইখানে একটা বড় উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, ওটি হচ্ছে সক্রেটিসের বাড়ি। তো সেটির দিকে তাকিয়ে দেখলাম যে আমি আসলে এটাকে চিনি ইতিমধ্যেই, সেটাই হচ্ছে অ্যাক্রোপলিস। এথেন্সের যখন ক্লাসিক্যাল টাইমের যেই এথেন্স সভ্যতার স্বর্ণ সময়, সেই স্বর্ণ সময় দেবী এথিনার মন্দির ছিল পার্থেনন, অ্যাক্রোপলিসের উপরে। সেটি আসলে কখনোই সক্রেটিসের বাড়ি হতে পারে না। সক্রেটিস একেবারেই মধ্যবিত্ত মানুষ ছিল। তখন আমি আসলে কিছু লোককে জিজ্ঞেস করলাম, গ্রিসের কিছু লোককে জিজ্ঞেস করলাম যাদের সাথে কাজ করি, যে সক্রেটিস কোথায় হেমলক পান করেছিল। দেখলাম আসলে এদেরও একটা বড় অংশ আছে গ্রিক মানুষ, কিন্তু তারা জানে না। তখন ভাবলাম যে এই যে জার্নিটি আসলে জানা প্রয়োজন। তো আমি কয়েকজন স্কলারের সাথে একটু আলাপ করে আমি খুঁজে বের করলাম যে এথেন্সের প্রাচীন এগোরার মধ্যে একটি জায়গাকে ওরা নির্দিষ্ট করেছে, যেটি ছিল
সক্রেটিসের কারাগার, সেই কারাগারের মধ্যেই তিনি হেমলক পান করেছিলেন। দেখলাম যে যেখানে সক্রেটিসের হেমলক পানের জায়গা, সেই জায়গাটি থেকে মাত্র 10 ফুট দূরত্বে বা 20 ফিট দূরত্বে একটি পাহাড়ের উপরে পৃথিবীর প্রথম সংসদ। তার থেকে যদি আরেকটু ডান দিকে তাকাই, যেটি ছিল পৃথিবীর যেখানে আইন সৃষ্টি হয়েছে, যেখানে পৃথিবীর প্রথম থিয়েটার তৈরি হয়েছে, এবং একটু আলাপ আলোচনা করে একটু পড়াশোনা করে দেখলাম যে জ্ঞানের জন্য আমরা যা কিছু বলি, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, থিয়েটার, চিকিৎসা শাস্ত্র, এই পুরো জিনিসটি অল্প একটু জায়গার মধ্যে মাত্র 2টি জেনারেশনে তৈরি হয়েছে। তো তখন আমি আসলে ভাবলাম যে এই যে এই জার্নিটি বাংলাদেশের মানুষের জানার প্রয়োজন আছে, বা এটি নিয়ে একটি বড় সাহিত্য হতে পারে। তো আমি এটি নিয়ে আরেকটু গবেষণা এবং আরেকটু আলাপ আলোচনা শুরু করলাম এখানকার স্কলারদের সাথে। তো আমার সেই চলার পথে আমি সক্রেটিসকে মূল উপজীব্য করে এই পুরো এথেন্সের ক্লাসিক্যাল সময়টিকে নিয়ে একটি মোটামুটি বড় সড়ো প্রায় 550 পৃষ্ঠার একটি ঐতিহাসিক উপন্যাস দাঁড় করিয়েছিলাম। সেটির নাম হচ্ছে হেমলকের নিমন্ত্রণ। তো এটি হচ্ছে আসলে শুরুর কথা। এটি গত বছর মানে 2020 সালের এক অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে। এটি মানে অসংখ্য পাঠকের অকুণ্ঠ ভালোবাসা অর্জন করেছে। বাংলাদেশের অসংখ্য পাঠক বইটি ইতিমধ্যেই সংগ্রহ করেছেন। পরিমার্জিত সংস্করণ বের হয়েছে এবং গ্রিসের অনেকেই আন্তর্জাতিক যারা সক্রেটিস নিয়ে কাজ করেন তারা, আমি তাদের কাছে প্রেজেন্টেশন দিয়েছিলাম বইটি নিয়ে, তারা ভীষণভাবে পছন্দ করেছেন এবং আপনি জেনে খুশি হবেন যে বইটিকে আসলে গ্রিক ভাষায় অনুবাদের জন্য তারা ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। গ্রেট নিউজ। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে সক্রেটিস 2500 থেকে 3500 বছরের একজন ক্যারেক্টার, এবং এত দূর দেশে তাকেও আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি। আপনার গল্পে সক্রেটিস, হ্যামলকের নিমন্ত্রণ গল্পের সক্রেটিসকে আপনি কিভাবে আবিষ্কার করেছেন? লেখক কিভাবে সক্রেটিসকে পাবে যদি বলতেন। হ্যাঁ, আমি পাঠককে সক্রেটিসের কাছে একেবারে ডে টু ডে সক্রেটিস, আজকের 21 শতকের একজন মডার্ন মানুষ। 21 শতকে মানুষ কি হয়? মানুষ তো বই পড়া ভুলে যাচ্ছে। আমরা সবসময় বলি আমাদের কাছে একটা মোবাইল ডিভাইস আছে, সেটি দিয়ে আমরা ভিডিও দেখি বা অন্য কিছু করি, বই কেউ আর পড়তে চায় না। তো সেই 21 শতকের একজন মডার্ন পাঠকের কাছে একেবারে লুসিড ল্যাঙ্গুয়েজ, মানে খুবই সহজ ল্যাঙ্গুয়েজে, যতটুকু সহজ করা যায় সেই ল্যাঙ্গুয়েজে একেবারে ব্যক্তি সক্রেটিসটি, একজন দার্শনিক সক্রেটিস তার মধ্যে আছে। দর্শন ছাড়া তো আর সক্রেটিসকে পাওয়া যাবে না, কিন্তু ব্যক্তি সক্রেটিসকে আমি তুলে আনতে চেয়েছি। আমরা দার্শনিক বললে যেই মানুষটাকে ভাবি যে একজন বয়স্ক মানুষ যে অনেক কঠিন কঠিন কথা বলবে, সেই সক্রেটিস। তো আমার সক্রেটিস শুধু সেই সক্রেটিস নয়, সক্রেটিসের 20 বছর থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত সেই পুরো সময়টিকেই আমি তুলে আনতে চেষ্টা করেছি। তো সেই তুলে আনার মধ্যে আমার সক্রেটিস ভীষণ রসিক মানুষ, আমার সক্রেটিস প্রেমিক মানুষ। সে এথেন্সের সবচেয়ে জ্ঞানী নারীর কাছে গিয়ে জ্ঞান অর্জন করছে, একজন বয়স্ক একজন নারীর কাছে গিয়ে সে প্রেম কি সেই জিনিসটি শিখছে। সে বিয়ে করছে, স্ত্রীর সাথে ঝগড়া করছে। তো জেলখানায় যখন সে মারা যাচ্ছে, তাকে অন্যায়ভাবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, হেমলক পান করে তাকে মরতে হবে। জেলখানায় বসে স্ত্রীর সাথে তার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে যে কথোপকথন করছে, সেগুলো আমার সক্রেটিস হচ্ছে সেই রকম। সে এথেন্সের পথে চলতে চলতে পিন দিচ্ছে মানুষকে। সেই পিন দেখে প্লেটোর মতো একজন তরুণ যে ছিল অসাধারণ একজন প্রতিভাবান মানুষ, সে বিমোহিত হয়ে যাচ্ছে। তো প্লেটো সক্রেটিসের কাছে আসলো, এসে তার জীবন বদলে যাচ্ছে। প্লেটো এতদিন চিন্তা করতো সে একজন কবি সাহিত্যিক হবে, সে গল্প লিখবে, নাট্যকার হবে। ততদিনে কিন্তু এথেন্সে নাটক সাহিত্য ভীষণ রকম জনপ্রিয়, গ্রিক ট্র্যাজেডি ভীষণ রকম জনপ্রিয়। প্লেটো যখন সক্রেটিসের কাছে আসলো, এসে তার জীবন দর্শনটাই পাল্টে গেল। সে কবিতা লেখা ছেড়ে দিল, নাটক লেখা ছেড়ে দিল, সে হয়ে গেল একজন কঠিন দার্শনিক। প্লেটোর এই যে কবি থেকে যে প্লেটোর দার্শনিকে রূপান্তর, এটি পৃথিবীর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি জিনিস। প্লেটো যদি দর্শন না লিখতো, আজকে পৃথিবী অন্যরকম। প্লেটোর দর্শনে আমরা দেখেছি যে পৃথিবীতে শাসন করা উচিত যোগ্য মানুষের, একজন দার্শনিক মনোভাব সম্পন্ন মানুষের শাসন করা উচিত। এই ধারণাগুলো এসেছে প্লেটো থেকে। প্লেটো থেকে শিখেছেন
এরিস্টটল। এরিস্টটল আরো ব্যাপকভাবে রাষ্ট্রবিজ্ঞান হোক বা বিজ্ঞানের ধারণাগুলোকে মানুষের কাছে নিয়ে এসেছেন। তো মানে আমার গল্পে প্লেটো কিভাবে সক্রেটিসের সাথে মিশলো, সেখান থেকে কিভাবে তার জীবন দর্শনকে পাল্টে গেল, সেটি এসেছে। তো আমি একেবারেই মানুষ সক্রেটিস, সক্রেটিসের কিশোর সক্রেটিস, যৌবন সক্রেটিস থেকে শুরু করে দার্শনিক সক্রেটিস, সক্রেটিসের দর্শনকে সে কিভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে অত্যন্ত মজা করে, আমি সেইভাবেই সক্রেটিসকে দেখতে চেয়েছি, সেভাবেই এসেছি। এটা এটা কারা প্রকাশ করেছিল হেমলকের নিমন্ত্রণ বাংলাদেশে? এটা হচ্ছে অন্বেষা, অন্বেষা প্রকাশনী থেকে গত বছর অন্বেষা বইমেলায় প্রকাশন। প্রকাশ। এটা কি এখন অন্বেষা অ্যাভেলেবল? হ্যাঁ, ইতিমধ্যে এটির দ্বিতীয় এডিশন এবং পরিমার্জিত এডিশন বাজারে পাওয়া যাচ্ছে। চিটাগং বাতিঘর, ঢাকার পাঠক সমাবেশে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে, রকমারি সহ অনলাইনে বিভিন্ন ইসে পাওয়া যাচ্ছে। আমরা এই এই প্রসঙ্গে আরও কথা বলবো। সুজন দেবনাথ, আপনার কাছ থেকে একটু অন্য বিষয়ে আমি একটু আসতে চাই। আমি সুজন দেবনাথের কাছে যাওয়ার আগে আমাদের যারা দর্শক শ্রোতা যারা শুনছেন, বিশেষ করে মার্চ ফরওয়ার্ডের সদস্যবৃন্দ যারা শুনছেন, একটু খেয়াল করুন, যে রাধে সে বাড়ে। আমাদের অনেকের মনে হয় গল্পের বই পড়লে, কবিতার বই পড়লে, উপন্যাস পড়লে মনে হয় বিসিএস পরীক্ষায় একটা ঘাটতি তৈরি হয় বা কেরিয়ারের পরীক্ষায় একটু পিছনে পড়ব। বিষয়টি কিন্তু আসলে তাও নয়। উনি এই যে এত বিশাল একটা উপন্যাস লিখলেন, একেবারে ভিন্ন সংস্কৃতির প্রধান ব্যক্তিটাকে নিয়ে, এটা কিন্তু আসলে ব্যাপক ভিত্তিক স্টাডি না করলে কিন্তু এটা সম্ভব হতো না। সুতরাং আমাদের পড়ালেখার প্রতি বিভিন্ন ধরনের বিষয়, যাকে যেটা আকৃষ্ট করে, যার যেটা পছন্দ, পড়ালেখা করা উচিত, এটা একটা মেসেজ কিন্তু আপনাদের আছে। প্লাস এই যে সার্ভিস করছেন 10 বছরের মধ্যে ওনার একটা বই প্রকাশিত হয়েছে, আরেকটা বই প্রকাশিত হতে যাচ্ছে, আমি এটা নিয়ে পরে কথা বলবো। দ্যাট মিনস আপনি খেয়াল করেন এখানেও কিন্তু এই যে তার একটা কথা সাহিত্যিক পরিচিতি, এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনাদের কি অবস্থা? আমি আপনাদের সবার কাছ থেকে একটু জানতে চাইবো, কমেন্টে আপনারা একটু লিখবেন যারা শুনছেন, এই আলোচনাটি আপনাদের কেমন লাগছে। আপনারা কি এটা শেয়ার করছেন? আপনারা কি আপনাদের বন্ধুদেরকে শোনার জন্য এটা কমেন্টে জানাচ্ছেন, নাম মেনশন করছেন? প্লিজ যারা করছেন, বিশেষ করে যারা শেয়ার করছেন তারা একটু আমাদেরকে জানাবেন। প্লাস সুজন দেবনাথের কাছে বিসিএস প্রিপারেশন, কেরিয়ার সংশ্লিষ্ট বিষয়, পররাষ্ট্র ক্যাডার সংক্রান্ত বিষয় বা তার যে সাহিত্যিক কর্মকাণ্ড, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্লিজ কমেন্টে সেটা উল্লেখ করুন, আমরা চেষ্টা করব সেগুলো তুলে ধরার জন্য। এখন সুজন দেবনাথ, আপনার কাছে যদি আসি, আমাদের যে বন্ধুরা পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি তো জানেন এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী করোনার সবলের কারণে অনেক কিছুই তছনছ হয়ে গেছে এবং সম্ভবত বাংলাদেশে সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সেক্টর মনে করা হচ্ছে এডুকেশন সিস্টেমটাকে। এবং এক বছরেও আমাদের এখানে স্কুল কলেজ সরকার অনেক চেষ্টা করেও বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে এখনও খোলা হয়নি। তো এর মধ্যেই বিসিএস পরীক্ষার ডেট ঘোষণা করা হলো এবং 26 তারিখ আমাদের এখানে একটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে। আগামী 19শে মার্চ, খুব অল্প সময়, বলা যায় 18 দিন পর, আরেকটা বড় বিসিএস পরীক্ষা, জেনারেল বিসিএস পরীক্ষা হতে যাচ্ছে। আমাদের বিসিএস প্রার্থী বন্ধুদের জন্য এই 18টা দিন কিভাবে লেখাপড়া করা উচিত, তাদের কি করা উচিত, আপনার যদি কোনো পরামর্শ থাকে। লিখিত ব্যাপার বললেন, তাই তো? প্রিলিমিনারি পরীক্ষা 19শে মার্চ। হ্যাঁ, আপনি যেটি দিয়ে শুরু করেছেন, আসলে করোনা তো পৃথিবীকে থমকে দিয়েছিল। গত একটা বছর সারা পৃথিবী কেউ চিন্তাও করেনি যে পৃথিবীতে এরকম জিনিস আবার আসতে পারে। আমরা ভেবেছিলাম বিজ্ঞানের জয়যাত্রার সাথে সাথে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে আর বোধহয় কোনোদিন কোনো এরকম মহামারী ধরনের জিনিস মানুষকে আর দেখতে হবে না, বিজ্ঞান সেই পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিন্তু সেটি আসলে সত্য নয়। এখন আমরা দেখতে পেলাম যে করোনা বা যে কোনো ভাইরাসের কারণে সারা পৃথিবীতে অনেক ভয়াবহ দুর্বিপাক নেমে আসতে পারে। তো সেই দুর্বিপাকে সারা পৃথিবী, ইয়াং জেনারেশন ভীষণভাবে আক্রান্ত হয়েছে। আমরাও তার থেকে ব্যতিক্রম নই। তো আমাদের তরুণ সমাজ, আমাদের বাংলাদেশে একটা বড় তরুণ সমাজ আছে, তারা অবশ্যই এর মধ্যে আক্রান্ত। কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের তরুণরা, আমি প্রবাসে যে তরুণদেরকে দেখেছি যারা বিদেশে চলে আসে এবং ইউনিভার্সিটিতে যে তরুণদের সাথে পড়েছি, কিংবা
বিসিএস প্রিপারেশনের জন্য প্রতিদিন যে তরুণ তরুণীদের সাথে আমার কথা হয়, তাদেরকে দেখে আমি এইটুকু আমার বিশ্বাস আছে যে আমাদের চেয়ে রিসাইলিয়েন্ট মানুষ, মানে যাদের অদম্য শক্তি আছে আবার কাম ব্যাক করার, এরকম এরকম জাতি খুব বেশি নেই। আমি আপনাকে একদম অনেস্টলি বলছি, আমি ইউরোপে থেকেছি, আমি অস্ট্রেলিয়াতে থেকেছি, আমি অনেকগুলো দেশ ঘুরেছি, কিছু কিছু দিন ধরে ছিলাম ইউএসএ ছিলাম, নেদারল্যান্ডসে ছিলাম, ইন্ডিয়াতে ঘুরেছি। কিন্তু আমাদের মানুষের যে সহ্য শক্তি, ফিরে আসার যে শক্তি, সেটি আসলেই অসংখ্য, মানে এটি এটি একটি অন্যতম উচ্চতার, অন্য উচ্চতার। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি আমাদের এই তরুণ ভাই বোনেরা যে সময়টা তাদের চলে গিয়েছে, এটি সবার গিয়েছে, সবার জন্য একই প্ল্যাটফর্ম আছে। যেই মানুষটি, রহিমের যে সময়টি গিয়েছে, শ্যামেরও সেই একই সময়টি গিয়েছে, সুমনার যে সময় নষ্ট হয়েছে, আমি কাকলির সেই একই সময় নষ্ট হয়েছে। তো কেউ কারো থেকে খুব বেশি এগিয়ে নেই এই সময় নষ্টর পিছনে। সুতরাং যে সময় গিয়েছে বা যা গিয়েছে সেটির জন্য আমরা না ভেবে পিছনে যা চলে গিয়েছে গিয়েছে, সামনে যে কটা দিন আছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য, সেই দিকেই আমরা তাকাবো। এবার আসি আমি প্রিপারেশন, বিসিএস প্রিলিমিনারি। আমি সবসময় বলি যে বিসিএস প্রিলিমিনারি হচ্ছে একটা ভীষণ ভীষণ রিস্কি গেম। প্রিলিমিনারি সবসময় রিস্কি। তো প্রিলিমিনারির জন্য এখন কিন্তু দিনে দিনে কম্পিটিশন বাড়ছে। মানে একটা সময় দেখা যেত যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এই ধরনের মানুষেরা জেনারেল বিসিএস কম দিত, বিশেষ করে ইঞ্জিনিয়াররা সব, আমাদের সময়ের ইঞ্জিনিয়াররা সব বিদেশে চলে যেত। তো এখন কিন্তু তারা যতদিন দেশে থাকতেছে তার মধ্যে বিসিএস জন্য চেষ্টা করছে। তো সুতরাং কম্পিটিশনটা ধীরে ধীরে অনেক অনেক বেড়ে গেছে। তো সেজন্য ওইভাবে প্রস্তুতি নিতে হবে। সেটা অল্প সময় হোক, বেশি সময় হোক, যার যতটুকু সময় আছে পুরোপুরিটা কাজে লাগাতে হবে। নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি আসলে পারি। আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা সত্যিই পারে। তো পারার আগে বিশ্বাসটা নিয়ে যেই কটা দিন আছে সেই কটা দিনকে ভাগ করে আমরা প্রস্তুতি শুরু করব। প্রথমেই হচ্ছে সিলেবাস এবং আগের বছরের প্রশ্ন। আমার বিশ্বাস প্রত্যেকেই এই জিনিসগুলো একদম ভাজা ভাজা করে ফেলেছে। যারা করেনি তাদেরকে আমি বলছি যে আগের 10-15 বছরের প্রশ্ন এবং সিলেবাস, এগুলোর উপরে একটু চোখ বুলাই। এগুলো চোখ বুলালে কি হবে, ওই ওই হুবহু জিনিস কিন্তু আসবে না। এতে হচ্ছে যে ধারণাটা জন্মাবে যে আমাকে কি শিখতে হবে আর কি জানতে হবে। আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এটা জানার পরে ম্যাথ। আমি মনে করি ম্যাথ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেই মানুষটি যে কোনো চাকরির পরীক্ষা, এটা শুধু বিসিএস না, বাংলাদেশ কিংবা অন্যান্য জায়গায়, আমি জিআরই পরীক্ষা দিয়েছি, জিমেট পরীক্ষা দিয়েছি, সব জায়গারই মেইন যে ফোকাস সেটি হচ্ছে ম্যাথ। ম্যাথে 100% মার্কস তোলা সম্ভব এবং অনেকেই পায়, অনেকের পক্ষেই সম্ভব। তো ম্যাথে একদম 100% টার্গেট। হয়তো 100% হবে না, দুই একটা ছুটে যাবে, দুই একটা ছুটে যাওয়া কোনো ব্যাপার না, কিন্তু বেশি যেন না ছুটে যায়। এই জন্য আমি সবসময় কি বলি যে একেবারে ছোট লেভেলের ম্যাথ থেকে শুরু করে বড় লেভেল পর্যন্ত, মানে বিসিএস স্ট্যান্ডার্ডে যেগুলো আসে, গত 10 বছরের প্রশ্ন দেখে ম্যাথকে কমপ্লিট করতে হবে। ম্যাথকে কমপ্লিট করতে গিয়ে যে এক একজন এক একভাবে প্রিপারেশন নেবে। কেউ বলবে যে আমি 7, 8, 9 এর শুধু প্রশ্নগুলো, মানে বইয়ের যা আছে সব তামাতামা করে ফেলেছি। ওকে, দ্যাটস ফাইন। তো তামাতামা করে ফেলাটা প্রিপারেশন না। প্রিপারেশন হচ্ছে ওই একই রকম একটা জিনিস যদি আবার আসে আপনাকে সেটা পারতে হবে। প্রিপারেশনের লজিকই হচ্ছে এটা, আপনি যাই আগে দেখেছেন সেটির উপর ভিত্তি করে ওই একই জিনিস যদি আরেকটি আসে সেটিকে অ্যান্সার করতে পারতে হবে। আপনি আজকেই যে কোনো একটা বই, যে কোনো একটা গাইড নিয়ে আগের বছরের প্রশ্ন দেখুন যে সেইম একটা জিনিসকে আপনি পারছেন কিনা। যদি আপনি না পারেন, আপনি কারো সাহায্য নিন। সেই সাহায্যটা যে কারোর কাছে হতে পারে। মানে একজন ম্যাথ যে পারে তার থেকে আপনাকে একদম স্পেসিফিক চ্যাপ্টার ধরে ধরে, ধরুন জিওমেট্রি বা সুদ কষা বা একটা যাই আসুক না কেন, ধরে ধরেই জায়গাটা ঠিক করতে হবে। প্রথম কথা হচ্ছে ম্যাথে 100% পাওয়ার চেষ্টাটা থাকতে হবে। ম্যাথের পরে হচ্ছে ইংরেজি। ইংরেজিতে আসলে 100% পাওয়া খুবই টাফ। ইংরেজিতে আমি সবসময় একটা বেঞ্চমার্ক ধরি 70%। 70 থেকে 80% যদি টার্গেট করা যায় তাহলে, মানে ম্যাথ আর ইংরেজি, ম্যাথ অলমোস্ট 100%, 90 to 95%, ইংরেজিতে 70%, এটা হয়ে গেলে আপনি প্রিলিকে চুরি মেরে উড়িয়ে দেবেন, আমি এটা একদম স্পষ্ট করে বলতে পারি। কারণ বাকি যা থাকবে, বাংলা হোক, সাধারণ জ্ঞান হোক, এগুলো যত প্রিপারেশন নেবেন তত বাড়বে, কিন্তু কেউ আপনাকে কনফার্ম করতে পারবে না যে আপনি 100% পারবেন, 80% পারবেন, 60% পারবেন। কিছু গতানুগতিক প্রশ্ন আছে যেগুলো আসলে
বেশি পারবেন, যেগুলো না আসলে কম পারবেন, এভাবেই ঘটে। কিন্তু যে পার্থক্যটা শুধুই হয় ম্যাথ এবং ইংলিশ। তো ইংরেজিতে আমি আগে যখন মানে ক্যারিয়ার আড্ডাগুলো লিখতাম বা পরামর্শ দিতাম, সেখানে সবসময় আমি ইংরেজিকে 3টি ভাগে ভাগ করে ফেলতাম। একটি হচ্ছে গ্রামার, ভোকাবুলারি আর সাহিত্য। তো গ্রামার, সবচেয়ে মেইন পয়েন্ট হচ্ছে গ্রামার। গ্রামার কিন্তু আপনি চাইলে একটা অবস্থানে আসা সম্ভব, যে যেই লেভেলেই থাকুন না কেন, বাজারে যে গ্রামার বইগুলো আছে সেগুলো থেকে প্রিপারেশন নিলে গ্রামারে একটা জায়গায় যাওয়া সম্ভব। আর ভোকাবুলারিটা একটু সময় সাপেক্ষ, কিন্তু ছাড়ার কোনো উপায় নেই। ভোকাবুলারি নিয়ে আমি একসময় এত প্রশ্ন শুনেছিলাম ছোট ভাই বোনদের কাছে, আমি ভোকাবুলারি কিছু ভিডিও করে একসময় ছেড়েছিলাম, সে অনেক আগে, সে 2013-14 সালে। তো ভোকাবুলারি আগের বছরগুলোকে দেখে প্র্যাকটিস করতে হবে। আর সাহিত্যের জন্য কিছু টেকনিক ফলো করে, মানে ইংরেজি এবং ম্যাথ এই দুটোকে আপনার অবশ্যই একটা টার্গেটের মধ্যে আনতে হবে। এই দুটি যদি হয়ে যায়, তারপরে অন্য যে সাবজেক্ট গুলোই আছে, সাধারণ জ্ঞান, বাংলা, মানসিক দক্ষতাটা একটু প্রিপারেশনের ব্যাপার আছে, অন্য যেগুলোই আছে সেগুলোর দিকে লেগে থাকতে হবে। এখন ফাইনাল পয়েন্ট হচ্ছে, কখনোই পরীক্ষার হলে যেদিন যাবেন, ওই যে আপনার যে সময়টুকু, পরীক্ষার হলের সময়টুকু, ওটা কিন্তু আপনার জন্য একদম ফাইটিং টাইম, অন দ্য ব্যাটল। ওইখানে আপনি প্ল্যান করুন কিভাবে যাবেন। আমার একটা কমন প্ল্যান ছিল, আমি প্রথম দিকে কয়েকটা কোশ্চেন দেখতাম, ধরুন গোটা 10 দিলাম, হ্যাঁ, তারপর আমি ম্যাথে চলে যেতাম। এটা আমার টেকনিক, আপনাকে এটাই ফলো করতে হবে, এর কোনো প্রয়োজন নাই। আপনি ম্যাথে চলে যেতাম, আমি ভাবতাম কি আমি হয়তো 100% ম্যাথ পারবো, হয়তো একটা দুইটা ছুটে যাবে, কিন্তু বাকিটা পারবো। তো সুতরাং আমি ম্যাথ যাতে আমার কোনো নষ্ট না হয়, আমি ম্যাথটা শেষ করে ফেলতাম। তো ম্যাথটা শেষ করে আবার আমি ওই জায়গাটায় ফিরে আসতাম। তো এভাবে এভাবে একের পর এক যেও যাও, যেটাতেই সন্দেহ থাকতো একটা গোল দাগ দিয়ে অন্যটাতে চলে যাও। এই টেকনিক সবাই ফলো করে। তো যেটি বলছিলাম, যে প্রিলির জন্য একদম সর্বশেষ যেটিকে করতে হবে, শেষের দিকে কখনোই প্যানিক হওয়া যাবে না। পরীক্ষার হলে কোনো প্যানিক হওয়ার কোনো সুযোগ নাই। আপনি আগে থেকে কখনোই বলতে পারবেন না যে এইবারের প্রিলিমিনারি পরীক্ষায় 70% হবে কাট মার্ক, 60% হবে কাট মার্ক, 80% হবে কাট মার্ক। ইউ নেভার নো। প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কাট মার্ক কমে আসবে, প্রশ্ন যদি সহজ হয় কাট মার্ক বেড়ে যাবে। এটি আমি মাথায় রাখতে বলছি সেজন্য যে পরীক্ষার হলে প্যানিক হওয়া যাবে না। সময়টাকে যথাসাধ্য ভালোভাবে ইউজ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে হবে। শুধু আপনার কনফিডেন্সটা বাড়ানোর জন্য, আপনি যদি ম্যাথে ভালো হন, আপনি ম্যাথের কোশ্চেনগুলো আগে আনসার করতে পারেন। এখন আমি যদি আপনাকে এটা প্রশ্ন করি, আমাদের এক ভাই প্রশ্ন করলেন, স্যার এই সময়ে পরীক্ষার এক পাক্ষিক সময় বাকি, এই সময়ে মডেল টেস্ট দেওয়ার প্রয়োজনীয়তাটা আপনি কেমন মনে করেন? মনে করি নিজে নিজে মডেল টেস্ট দেওয়াটা সবচেয়ে ভালো। জি জি, আমি জীবনে কোনোদিন কোনো জায়গায় গিয়ে মডেল টেস্ট দেই নাই ভাই। মানে এটা আমার সাথে অনেকের মিলবে না, অনেকে এই কথাটা নেগেটিভলি নেবে হয়তো। আমি সবসময় যেটা করতাম, মডেল টেস্টের একটা বই কিনে ফেলতাম আমি শেষের দিকে, সেটিকে দিয়ে আমি নিজে করতাম। ওই যে এক জায়গায় গিয়ে মডেল টেস্ট দিতে যে সময়টা ব্যয় হবে, ওইসব সময় আমার ছিল না। আমি তখন চাকরি করতাম, আমি আইবিএ তে পড়তাম, এগুলোর উপর ভিত্তি করে আমাকে বিসিএস পরীক্ষা দিতে হয়েছিল। আমি যেটা করতাম, নিজে মডেল টেস্ট দিতাম, নিজে মডেল টেস্ট দিয়ে আমি দেখতাম যে আমি ঠিক ধরে ধরে যে ওই সময়ের মধ্যে আমি কটা পারছি না, যেটা পারছি না সেটা কেন পারছি, এটা পারার জন্য আমাকে কি করতে হবে, সেটাই আসলে প্রিপারেশন। কার কাছে যেতে হবে, কোন জায়গা থেকে সেটা পারার উত্তরটা খুঁজে বের করতে হবে। একটা বিষয় যদি বলতেন সুজন দেবনাথ, আমাদের কোনো শিক্ষার্থী বা পরীক্ষার্থীর মধ্যে দেখা যায় একটা বই, যে কোনো একটা বই ধরেন বাজারে চলতি সহায়ক বই বলি বা যে কোনো রেফারেন্স বই বলি, প্রতিটা রেফারেন্সের বিভিন্ন তথ্য তো প্রতিনিয়তই পরিবর্তন হয়। তো পড়ার সময় যখন আমরা একেবারে খুব সিরিয়াস থাকি, পড়ার সময় দেখা যায় কোনো বইতে দু একটা তথ্য সংক্রান্ত ভুল অথবা বানান সংক্রান্ত ভুল বা ইত্যাদি, হয়তো সব বইতেই সর্বোচ্চ এটা হয়তো 2-3% হতে পারে সব মিলিয়ে। কিন্তু কেউ দেখা যায় যে ওগুলো নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকেন। সেটা হচ্ছে, স্যার এই বইটা তো এটা ভুল আছে, এই বইটাতে এমন আছে, সুজন দেবনাথ স্যার এভাবে লিখেছেন, মাশরুফ হোসেন স্যার এভাবে লিখেছেন, এখন আমি কি করব, এগুলো নিয়ে অনেক বেশি রিসার্চ করে। এটা কি আসলে আদৌ দরকার আছে নাকি তার সামনে এগোনো দরকার? আপনি কি বলবেন? আমি আপনাকে প্রথম থেকেই বলেছি যে আমি সবসময় যেভাবে দেখেছি, যে আমি কোশ্চেনটা চোখ বুলিয়ে আমি ডিসিশন নিয়ে ফেলতাম যে এই ব্যাপারটা দেখতে হলে আমাকে কি করতে হবে। বিসিএস এর কোশ্চেনটা চোখ বুলিয়ে আমি প্রথম দিনই ভেবেছিলাম যে আমাকে ম্যাথ, ইংলিশ এগুলো দিয়ে একদম ফাটাই ফেলতে হবে। এটা হচ্ছে মেইন জিনিস। কারণ বাংলা আমি যা পড়বো অন্যও তাই পড়বে, সাধারণ জ্ঞান আমি যা পড়বো অন্যও তাই পড়বে। তো এই জায়গায় হচ্ছে নিজেকে
নিজেকে প্ল্যান করে ফেলতে হয়। তো নিজেকে প্ল্যান করতে গিয়ে ধরুন আমার কাছে কয়েকটা রেফারেন্স বই আছে, সেখানে কিছু তথ্য আছে যেটা কনফিউজিং। হ্যাঁ, তো কনফিউজিং তথ্য বেশি আসে হচ্ছে আগের প্রশ্নগুলো নিয়ে। আগের বছরের প্রশ্নগুলো নিয়ে কনফিউজিং কোশ্চেন বেশি আসে, এবং একটা কথা প্রচলিত আছে যে কনফিউজিং প্রশ্নই বিসিএস এ বেশি দেয়। হয়তো সত্য, আমি ধরিয়ে নিলাম এটা সত্য, কিন্তু এটা কত পার্সেন্ট? 2টা প্রশ্ন পুরা পুরা প্রিলিমিনারি প্রশ্নের উপরে, বা 3টা প্রশ্ন, এর চেয়ে বেশি তো আর না। তো এই কনফিউশন নিয়ে এত সময় নষ্ট করার কি দরকার আছে? যদি এটি সাহিত্যের কোশ্চেন হয় আপনি বোর্ডের বই ফলো করতে পারেন, এটা পারেন বলছি কারণ যেই ভদ্রলোক কোশ্চেনটা করেছেন উনি উনি সম্ভবত ওই বোর্ডের বইটা কি ফলো করার চেষ্টা করে থাকেন, কিন্তু অন্য কিছু যদি তার রেফারেন্স হয়ে থাকে সেটার উত্তর ডিফারেন্ট হয়েই যেতে পারে। বিজ্ঞান যদি হয় আপনি যে আমাদের যে প্রচলিত বোর্ডের বইগুলো আছে সেগুলোই ফলো করুন। তো যদি কোনো ডেটা থাকে, আমাদের সরকারি যে ডেটা গুলো আছে, ইকোনমিক রিভিউ, ওগুলোর আপনি একটাতে স্টিক থাকুন। মানে অন্য জায়গায় হাজারটা তথ্য আছে, পত্রিকাতে এক এক জায়গায় এক একটা দিয়েছে, ওগুলো নিয়ে ভাবনার কিছু নাই। মানে একটা বই, বিশেষ করে আপনি যেটা বললেন সেটা যদি টেক্সট বা গভর্নমেন্ট ডকুমেন্টস হয় সেটা ফলো করা, এবং অনেক জায়গায় অনেক তথ্য নিয়ে সময় ব্যয় না করা, এটাই তো বলতে চেয়েছেন শেষ মুহূর্তে। আমি বলতে চেয়েছি যেই বিষয়টির যেটি অথেন্টিক বলে মনে হয়, যেমন কোনো ডেটা, ধরুন বাংলাদেশের এখন মাথা পিছু আয় কত, এই ডেটাটি ইকোনমিক রিভিউ হচ্ছে সবচেয়ে রিলায়েবল। যদি অন্য কেউ অন্য কিছু দিয়ে থাকে সেটা তার প্রেডিকশন, সেটা অন্যভাবে সে নিয়েছে। আমরা ইকোনমি রিভিউটাকে ফলো করা উচিত একজন মানুষের, বাংলাদেশের একজন মানুষ। সাহিত্যের কোনো বিষয় হলে বোর্ডের বইটাই ফলো করা উচিত। তো সেই জন্য আমি যেই বিষয়টা আছে সেটি রেফারেন্স বই হিসেবে সরকারি বইকে নিয়ে নেবো, এটা আমাদের কনফিউশন দূর হয়ে যাবে। সেটা যদি ভুল হয়ে থাকে কোনোভাবে, কেউ ভুলের ঊর্ধ্বে না, ভুল হয়েছে। আরেকজন একটু প্রশ্ন করেছেন, সম্ভবত তৌহিদ। হ্যাঁ, তৌহিদ একটা প্রশ্ন করেছেন, বিসিএস পরীক্ষায় আমি সুজন দেবনাথ স্যারের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষার গুরুত্ব সবাই বলে অনেক বেশি, আপনি কি মনে করেন? তৌহিদ, আপনি যেটা বলেছেন এর চেয়ে সত্য কোনো কথা নাই। বিসিএস তো কোয়ালিফাই, এই হচ্ছে আপনাকে উত্তরাতে হবে, না উত্তরে লিখিত পরীক্ষা দেওয়াই যাবে না, এটা হচ্ছে প্রিলিমিনারি। তো আসলেই হচ্ছে লিখিততে আমি যেটা বলি, যেই আমার কাছে পরামর্শ চাই যে আমি বিসিএস ক্যাডার হতে চাই, আমি ফরেন হতে চাই, আমি অ্যাডমিট হতে চাই, পুলিশ হতে চাই, আমার কি করা উচিত? আমি একটা পরামর্শ দিই যে লিখিততে 10-এর মধ্যে টার্গেট দিন, কারণ লিখিতটা আপনার হাতে আছে, অন্যগুলো আপনার হাতে নেই। প্রিলি হচ্ছে একটা অল্প সময়ের গেম, আর ভাইভা হচ্ছে একদমই অন দা মোমেন্টের ব্যাপার। কিন্তু লিখিত হচ্ছে সেই জিনিস যেটির কন্ট্রোল আপনি চাইলে মোটামুটি একটা সিংহভাগ আপনার হাতে আছে। ওই প্রতিটা পরীক্ষাতে আপনি যদি নিজের মতো করে প্ল্যান করুন, ধরুন বাংলার জন্য যদি আপনি প্ল্যান করতে পারেন, তাহলে বাংলার খাতাটা দেখে আমি তাহলে আসলে লিখিত সম্পর্কে একটু বলি 2 মিনিট ধরে। লিখিত প্রিপারেশনে আমার সবচেয়ে যে আমি সবাইকে বলি সেটি হচ্ছে আপনার লিখিত খাতাটি দেখে যিনি খাতা দেখছেন সেই পরীক্ষক যেন মনে করেন এটি এই সাবজেক্টের স্টুডেন্টের খাতা। আমি কি বোঝাতে পেরেছি? আমি যেটি বোঝাতে চেয়েছি সেটি হলো, ধরুন আপনি বাংলা লিখছেন, আপনার বাংলা স্ক্রিপ্টে এমন জিনিস থাকতে হবে, কারণ বাংলার খাতা দেখবে হচ্ছে একজন বাংলার শিক্ষক, সে যেন ভাবতে বাধ্য হয় যে এটি কোনো ইঞ্জিনিয়ারের স্ক্রিপ্ট নয়, এটি বাংলার স্ক্রিপ্ট। সেটি কিভাবে? বাংলায় আপনাকে সাহিত্য ভাষা অবশ্যই ইউজ করতে হবে, বাংলা কবিতাকে যতটুকু পারেন আপনি ইউজ করুন, বাংলা লেখকদের উদ্ধৃতি দিন। আবার একইভাবে যখন আপনি ইন্টারন্যাশনাল লিখবেন, ইন্টারন্যাশনালের যারা যেসব ডেটা থাকে, যেসব গবেষক থাকে, তাদেরকে আপনি উদ্ধৃতি করুন। বিজ্ঞানের জন্য বিভিন্ন ডায়াগ্রাম থাকে, বিজ্ঞানের জন্য চিত্র, সংকেত, বিভিন্ন টেকনিক থাকে, সেই জিনিসগুলো ব্যবহার করুন। ইংরেজি সাহিত্যের জন্য ব্যাপারটা তাই, যে শুদ্ধভাবে ইংরেজি এবং ভালো ভাষা, যাতে মনে হয় যে এই স্টুডেন্টটি সত্যি ইংরেজির স্টুডেন্ট, এবং কিছু সাহিত্যিক রেফারেন্স যদি ব্যবহার করতে পারেন তাইলে সম্ভব। কারণ আপনাকে প্রতিটা সাবজেক্টে অন্যের থেকে ডিফারেন্স ক্রিয়েট করতে হবে। ডিফারেন্স ক্রিয়েট কিভাবে করতে হবে? আপনাকে ওই জায়গাগুলোতে ফোকাস করতে হবে যেটা একদম জেনারেল সবাই লিখবে না,
আপনারটাই আলাদা হবে। আমি একটু জাস্ট একটা এক্সাম্পল দিই। আমি যখন বাংলা লিখছি, আপনি জানেন যে আপনারা যারা নতুন আমাকে দেখছেন, যে আমি যেহেতু বাংলা নিয়ে লেখালেখি করি, বাংলার ব্যাপারে আমার ছোটবেলা থেকে খুব ইনফিচুয়েশন ছিল। তো শুধু ইনফিচুয়েশন দিয়ে তো আমি বোঝাতে পারবো না যে আমি আসলে একজন বাংলায় ভালো। বাংলায় ভালোটা বোঝানোর জন্য আমার একদম প্রথমেই কিছু লিখতে হবে স্ক্রিপ্টে, যেটা দেখে বুঝতে যায় যে হি ইজ ডিফারেন্ট। আমি করেছিলাম কি, এটা একদম সেই 28তম বিসিএস এর সময় আমি তো চর্যাপদ পেয়েছিলাম, বাংলা ভাষায় চর্যাপদ। আমি ধরে নিয়েছিলাম যে আমি প্রথমে গ্রামার টামার কিছু লিখবো না, আমি প্রথমে একটি ভাব সম্প্রসারণ ছোট্ট একটা কিছু লিখবো এবং সেটা শুরু করবো একদম চর্যাপদের উদ্ধৃতি দিয়ে। আমি এই জন্য চর্যাপদের কিছু টপিক, ধরুন দারিদ্র, নারী ক্ষমতায়ন, আহ, এরকম কিছু বিষয়ে, যে কিছু এথিক্যাল কিছু বিষয়, নৈতিকতা, এরকম কিছু বিষয় নিয়ে চর্যাপদ থেকে কয়েকটা উদ্ধৃতি একদম খাটা মুখস্থ করে রেখে দিয়েছিলাম যে এটা নিয়ে যাই আসুক, ধরুন দারিদ্র নিয়ে যাই আসুক, বাংলাদেশে দারিদ্র নিয়ে প্রশ্ন হবেই, যেই সাবজেক্টে হোক। বাংলাতে যদি দারিদ্র দিয়ে প্রশ্ন হয়, আমি স্টেট করবো চর্যাপদের উদ্ধৃতি দিয়ে। যে আমাদের প্রথম কবি আহ লুইপা এটি বলেছেন, হ্যাঁ, এই দুটি লাইন একদম চর্যাপদের ভাষাটা তুলে দেয়া। এটি কিন্তু আমি অনেককে বলেছি, পরবর্তীতে অনেকে এই ব্যাপারটি ইউজ করেছে। তো বাংলার শিক্ষক যদি দেখে যে তার খাতাটি লুইপার একটি উদ্ধৃতি দিয়ে শুরু হয়েছে, সে কিন্তু মানতে বাধ্য যে হি ইজ ডিফারেন্ট। এভাবে হচ্ছে প্রথমেই ডিফারেন্সটা ক্রিয়েট করে আপনি স্ক্রিপ্টে সবটা শেষ করে আসুন। এটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আমার একটা জেনারেল পরামর্শ। আমাদের এখানে আপনার আলোচনা শুনছেন কয়েকজন আছেন যারা বিসিএস ভাইবা দিচ্ছেন। আপনি জানেন সুজন দেবনাথ বর্তমানে 40th বিসিএস ভাইবা চলমান আছে। আপনি একটা ক্লাস নিয়েছিলেন মার্চ ফরওয়ার্ডে এবং সেটা অনেকেই করেছেন। তাদের মধ্যে একজন একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে স্যার ইউএসএ ফরেন পলিসি, বাইডেনের ফরেন পলিসি কি? এখন এই প্রশ্নটা করেছে, কিন্তু আমার প্রশ্ন হলো সুজন দেবনাথ স্যারের কাছে, বাইডেন কি নতুন কোনো পররাষ্ট্রনীতি ঘোষণা করেছেন? স্যার যদি একটু বলতেন। আমেরিকার ফরেন পলিসি সারা পৃথিবীর জন্য, এটা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট। 1870 সালে যখন আসলে আমেরিকা ব্রিটেনকে ক্রস করে পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি হয়ে গেল, সেদিন থেকেই পৃথিবীর জন্য ইউএস ফরেন পলিসি একটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো আপনারা ইউএস ফরেন পলিসিটি ভালো করে দেখে ফেলুন। মানে এখনকার এই মুহূর্তে যদি আপনি ইন্টারনেটে সার্চ দেন, আপনি অনেক অনেক তথ্য পেয়ে যাবেন। তো নতুন যে প্রেসিডেন্ট এসেছেন, যে প্রশ্নটি এসেছে যে জনাব বাইডেন সাহেবের যে পররাষ্ট্রনীতি, আমি এই ক্ষেত্রে জিনিসটি ঠিক আপনার কাছে যদি এখন আসে, ঠিক কি কি থেকে কি চেঞ্জটি হচ্ছে, সেটি হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ পৃথিবী সবসময় বিসিএস বা এই ধরনের পরীক্ষায় সাম্প্রতিক কি চেঞ্জটা হচ্ছে সেটির দিকেই জোর দেওয়া হয়। তো সেটিতে আমরা এক বাক্যে বলতে পারি, ইউএসএ তে জনাব ট্রাম্পের সময়ে যে ব্যাপারটি চলতেছিল যে আমেরিকা ফার্স্ট, আর কিছুই নাই, মেক দ্য আমেরিকা গ্রেট এগেইন, এই ব্যাপারটিকে শুধু থেকে যে অনলি আমেরিকা নয়, যে ইনক্লুসিভ যে ধারণাটি ছিল, যে এনগেজমেন্ট, ইউএস এর গভর্নমেন্টের যে এনগেজমেন্ট ছিল, ন্যাটো হোক বা অন্যান্য জোটের মাধ্যমে, ইউরোপিয়ান ইউনিয়ন বা এইসবের মাধ্যমে সারা পৃথিবীতে যে সম্পৃক্ত থাকা, পৃথিবীর প্রতিটা জিনিসে যে সম্পৃক্ত থাকা, সেটির দিকে ইউএস আবার ফিরে আসছে। উনি ক্ষমতা নেওয়ার সাথে সাথে ইতোমধ্যেই জলবায়ু যে সম্মেলন বা জলবায়ু যে কপ যেটি ছিল, যে চুক্তি, সেই চুক্তিতে ফিরে আসার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। মাইগ্রেশন যে পলিসি ছিল ইউএস এর মাইগ্রেশন পলিসি সারা পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট। কারণ ওখানে অনেকে যেতে চায়, অনেকে চাকরি নিতে চায়, এটি অন্যান্য দেশের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেটিতে একটি শিথিলতা আসছে। তো বেশ কিছু জিনিস পরিবর্তন হচ্ছে। তো আমরা মধ্যপ্রাচ্য পলিসি যদি বলেন, যে মধ্যপ্রাচ্যে আমরা জানি এতদিন জনাব ট্রাম্প সাহেবের সাথে যারা ওতপ্রোতভাবে কাজ করেছেন, তো বাইডেন প্রশাসন সেটিকে অন্যভাবে দেখছেন। ইরানের পলিসিকে একটু ঢেলে সাজাচ্ছেন। ইরান চুক্তি থেকে যেটি সরে গিয়েছিল সেটি এখনো আমরা সরাসরি কিছু দেখতে পাইনি, হয়তো ভবিষ্যতে সেটি দেখতে পাবো। আর আমাদের জন্য, বাংলাদেশের জন্য আপনারা ইতিমধ্যে হয়তো খেয়াল করেছেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে ইউএসএ তে আছেন। তো উই আর অন ট্র্যাক, যে আমরা বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে সেই নীতির সাথে সম্পৃক্ত করার জন্য আমাদের যেই ন্যাশনাল ইন্টারেস্ট, সেটিকে রক্ষা করার জন্য বা আরো আপহোল্ড করার জন্য আমরা আমাদের কাজ করছি। তো ঠিক পররাষ্ট্র নীতিটি কি, এটি তো আসলে এক কথায় বা 2-3 লাইনে ঠিক বলা যাবে না। কি চেঞ্জ গুলো হচ্ছে
সেটির দিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই মুহূর্তে আমেরিকার পররাষ্ট্রনীতিটি কি। আমি যদি আরো একটু যোগ করতে চাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার একটা এথিক্যাল একটা অ্যাকসেপ্টেন্স ছিল। ইউরোপ ওয়াজ করাপ্ট, করাপ্ট মানে কি টাকা পয়সা করাপ্ট না, মানে ইউরোপে জার্মানি নাৎসি বাহিনী অসংখ্য ইহুদি সহ মানুষকে হত্যা করেছে, মানে এটা মানবতার বিরুদ্ধে একটা ভীষণ ভীষণ রকমের অপরাধ। তো সেই জায়গা থেকে ইউরোপের নেতৃত্বকে বাদ বাদ দিয়ে আমেরিকান নেতৃত্বে একটি বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল পৃথিবীতে, এবং এটিকে সারা পৃথিবীর নেতৃবৃন্দ ওয়েলকাম করেছিল, যার ফলে আমেরিকার একটা নৈতিক দায়বদ্ধতা ছিল। এবং আমেরিকার নেতৃবৃন্দের কথায়, প্রেসিডেন্ট সহ অন্য নেতৃবৃন্দের কথায় সেই দায়বদ্ধতাটা আমরা দেখতেছিলাম যে তারা সবকিছু থেকে দূরে থাকতে পারে না, পৃথিবীর যাই ঘটুক সেখানে তাদের একটা এথিক্যাল ভিউ থাকে, সৌন্দর্যের পথে কিংবা যেটি সত্য যেটি ভালো হওয়া উচিত অন্তত মুখে তারা সবসময় সেটি বলার চেষ্টা করেছে। আমরা গত কিছু বছর ধরে দেখেছিলাম যে সেটি সেই জায়গাতে সেটি ছিল না, সেটি ছিল না। এখন হয়তো সেই জায়গাতে ফেরত আসার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যেটি পৃথিবীর সমস্ত পলিটিক্যাল অ্যানালিস্টরা যেভাবে ব্যাখ্যা করছে যে আমেরিকার এনগেজমেন্টটা পৃথিবীতে বাড়ছে। তো এনগেজমেন্ট পৃথিবীতে বাড়ছে মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশগুলোর জন্য নতুন করে ভাবনার সময় এসেছে যে সেই এনগেজমেন্টের সাথে আবার কিভাবে যুক্ত হবে। অনেক ধন্যবাদ। আমি এখন আপনার কাছ থেকে আবার যদি একটু শুনতে চাই, আসলে আপনার সৃজনশীল অ্যাক্টিভিটিসগুলো ব্যক্তিগতভাবে আমাদের অনেকের মনোযোগ আকর্ষণ করে। আপনি এটা আমাদের ভাষার মাস, আমরা ভাষার মাস শেষ করতে যাচ্ছি আজকে 28 তারিখ সময়ের হিসাবে, কিন্তু ভাষা কেন্দ্রিক যে আমাদের ভালোবাসা, ভাষা কেন্দ্রিক যে আমাদের চেতনা, ভাষা কেন্দ্রিক আমাদের যে স্যাক্রিফাইস, সবগুলো তো আসলে আমাদের নিত্য আলোচনার বিষয়। তো সেক্ষেত্রে আপনি 21 ফেব্রুয়ারিকে সামনে রেখে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা নিয়ে একটি গান রচনা করেছেন ইংরেজিতে, যেটার প্রথম কলি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এবং এটা নির্মাণ করেছেন, এটা আপনার রচনা এবং এটা গেয়েছেন একজন গ্রিক শিল্পী। আপনি যদি এই বিষয়ে সংক্ষেপে আমাদের তরুণ বন্ধুদের সাথে শেয়ার করতেন। যত যাচ্ছে আমাদের জাতীয় অর্জন বাড়ছে। আজ কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ সেটি ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে। আমাদের পহেলা বৈশাখ সেটির যে মঙ্গল শোভাযাত্রা সেটিও ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে। আমাদের জাতীয় জীবনের যে আন্তর্জাতিক যে অর্জন সেটিকে আমরা প্রথমবারের মতো, অন্তত আমাদের জেনারেশন, আমরা যারা মুক্তিযুদ্ধকে দেখিনি, আমরা যারা একদম সেই মুহূর্তটায় থাকিনি, স্বাধীনতা যে কি একটা বিশাল জিনিস সেটিকে যারা আমরা সচক্ষে দেখিনি, পরবর্তীতে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অর্জনকে আমরা দেখতে পেয়েছিলাম সেই 1999 সালে, যখন ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দিল যে এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেদিন থেকে আমরা অনুভব করতে পেরেছিলাম যে আমাদের একটা বড় একটা আন্তর্জাতিক অর্জন আছে। তো সেই থেকেই 21কে নিয়ে আমি ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ ভাবে এক্সাইটেড ছিলাম। আমরা সবাই এক্সাইটেড আসলে 21এর চেতনা আমরা আমাদের ভাষার জন্য, আজকে যে আমরা যে কথা বলছি আসলে 21 না থাকলে সেটা হতো না। এটি জাস্ট শুধু মুখের কথা নয়, এটি সত্যিকার অর্থে অন্তর থেকে যদি বিশ্বাস করি যে আমি এইভাবে কথা বলতে পারতাম না, তখন আপনার ধাক্কা লাগবে যে হোয়াট হ্যাপেন্ড। তো সেই 21 আমি যখন চাকরিতেও জয়েন করলাম, তারপরে অস্ট্রেলিয়াতে পড়তে গেলাম, তখন আমি ভাবতাম কি আমি অস্ট্রেলিয়াতে পড়তে গিয়েছি 2013 সালে। ধরুন 1999 সালে হচ্ছে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘোষণা করেছে। তো 1999 থেকে 2013 প্রায় 14 বছর। আমার ধারণা ছিল এই 14 বছরে আমাদের 21-এর কথা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা সবাই জানে, সারা পৃথিবীর সবাই বোধহয় জানে। আমি 2013-তে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার যে ফেলো স্টুডেন্টরা, ক্লাসমেটরা, তাদের কাছে 21 বলতে শুরু করলাম। আমি গিয়েছিলাম জানুয়ারি মাসে, সেখানে ক্লাস তো শুরু হয় জানুয়ারিতে। তো যেহেতু 21 কাছাকাছি ছিল, ফেব্রুয়ারি আসার সাথে সাথে সবাইকে একদম ঢোল পিটিয়ে বলা শুরু করলাম ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডের কথা। তো ওই ক্লাসগুলো যখন বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষার জন্য যায়, সেই ক্লাসগুলো সাধারণত মাল্টি ন্যাশনাল হয়। আমার হলে প্রায় পৃথিবীর প্রায় সব দেশের স্টুডেন্ট ছিল, অন্তত 100-র বেশি দেশের স্টুডেন্ট ছিল আমি যে হলটাতে ছিলাম। তো সেই হলটিতে আমি বিভিন্ন জনকে যাকে পাই তাকে আমি 21-এর কথা বলি, কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে আমি আসলে আমাদের 21-এর কথা তখন আমরা যেভাবে ভাবি যে আমাদের এই অর্জনটির কথা সমস্ত পৃথিবীতে খুব ভীষণ ভাবে জেনে গেছে, আসলে রুট লেভেলে সেই পর্যন্ত 2013 সালে আমার মনে হলো যে খুব বেশি মানুষ আসলে জানে না। আমরা যাদেরকে জানাচ্ছি কিন্তু তারাই জানছে।
কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে তখনও পর্যন্ত এটা একটু কমই ছিল। তখন সেই সময় আমি একটি লিখেছিলাম, গল্প লিখেছিলাম। আমার যে প্রথম গল্প গ্রন্থ কীর্তিনার সাথে গল্পটি এসেছিল যে রক্ত তিলক পরা বর্ণমালা, সেই অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে একটি ছেলে একুশকে কিভাবে দেখে সেটি লিখেছিলাম। যাই হোক, তারপরে আমি দেশে ফিরে আসলাম, এখানে পোস্টিং নিলাম। তো এখন যখন এথিক্স মিশনে পোস্টিং নিলাম, তখন আমি ভাবলাম যে এটা হচ্ছে আমার জন্য একটা অপরচুনিটি, সামনে 21 আসছে, তো 21কে জানানোর জন্য আমরা একটু কালচারালি একটু চেষ্টা করি। তো সরকার বিভিন্ন ভাবে চেষ্টা করছে, আমাদের পলিসি আছে। তো আমি তখন ভাবলাম যে আমরা যদি দূতাবাস থেকেই একটু কালচারালি যদি অ্যাক্টিভ হই, তখন যে কালচারালি অ্যাক্টিভ হওয়ার জন্য ইংরেজি হচ্ছে মাধ্যম, যার মাধ্যমে আমরা সবার কাছে যেতে পারবো। তখন আমি তো আমার যে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় ছিলেন তখন, ওনার সাথে পরামর্শ করে স্যার আমাকে অনুমতি দিল। তো আমি আসলে একটি গান ইংরেজি লিখে ফেললাম। ইংরেজি লিখে আমি গ্রিক শিল্পীদের সাথে যোগাযোগ শুরু করলাম। এখন একজন শিল্পী সেটিতে রাজি হলো এবং ইতিহাসটিকে বলার পরে তিনি স্বাচ্ছন্দ্যে সেটি করতে রাজি হলো। আমরা সেই গানটি সেখানে ইটস মাদার ল্যাঙ্গুয়েজ ডে, লাভ ইউ মাদার, লাভ ইউর ল্যাঙ্গুয়েজ, ফ্রম মাই হার্ট আই ওয়ানা সে ইটস মাদার ল্যাঙ্গুয়েজ ডে। মানে আমি খুবই লুসিড একটা, একদম সহজ একটা ল্যাঙ্গুয়েজ, যাতে ক্লাস 5 এর স্টুডেন্টরাও পরে বুঝতে পারে যে কি হয়েছিল সেদিন। তো তারপরে আমরা ভিডিও চিত্রায়ন করলাম। এখানে একটা মিউজিক স্কুল ছিল গ্রিসে, বা এখনো আছে। সেই মিউজিক স্কুলে প্রস্তাব পাঠালাম যে আমরা এরকম একটি ভাষার জন্য করেছি, তোমরা তো মিউজিক নিয়ে কাজ করো, আমরা তোমাদের স্টুডেন্টদের নিয়ে কাজ করতে চাই। মিউজিক স্কুলটি স্বাচ্ছন্দ্যে রাজি হলো। আমাদের বাংলাদেশে একটা স্টুডেন্ট ছিল সেখানে, এখনো আছে, যে মিউজিক স্কুলটিতে পড়ে, তারাও খুব স্বাচ্ছন্দ্যে এগিয়ে আসলো। তারপরে আমি বিভিন্ন দেশে যোগাযোগ শুরু করলাম আমার বন্ধু বান্ধবদের সাথে। একটা আইডিয়া মাথায় আসলো যে 21 যেহেতু, তো 21টি দেশের পার্টিসিপেশন থাকলে কেমন হয়। তো দেখা তো শেষ পর্যন্ত আমরা 21টি দেশের মানুষের পার্টিসিপেশনেই সে বছর এই 21-এর প্রথম ইংরেজি গান ইটস মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেটি প্রকাশ করলাম। এটি ওই বছর আমাদের সমস্ত দূতাবাসগুলোতে 21-এর প্রোগ্রামে সেই বছর প্রকাশিত হলো। অনেক এটি ছিল অনেক শিল্পী। অনেক ধন্যবাদ সুজন দেবনাথ। আমরা আপনার কাছে অনুরোধ করব, যদি সম্ভব হয় আমাদের প্রোগ্রামের পর আজ বা কাল আপনার সুবিধাজনক সময়ে, যদি অন্য কোনো প্রবলেম না থাকে, সীমাবদ্ধতা না থাকে, আপনি আমাদের গ্রুপে, মার্চ ফরওয়ার্ডের গ্রুপে এই গানের ভিডিওটা যদি সম্ভব হয় একটু শেয়ার করবেন, আমরাও শুনবো, আমাদের মার্চ ফরওয়ার্ডের সদস্যরাও যেন শুনতে পারে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর দ্বিতীয় একটা বিষয়, একই সাথে 26শে মার্চ আসছে, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। যদি সম্ভব হয়, এটা আমি জানি অনেক টেকনিক্যাল প্রবলেম থাকে, অনেক প্রস্তুতির ব্যাপার থাকে, যদি সুযোগ হয় সেই শিল্পীর সাথে, যিনি আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ ডে আপনার রচনায় যিনি গান রচনা করেছেন, যদি আপনার সাথে রেখে যদি গানও শোনাতে পারেন। আমাদের 26শে মার্চ একটা কালচারাল প্রোগ্রাম থাকবে মার্চ ফরওয়ার্ড অনলাইনের মাধ্যমে, বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা সেখানে অংশগ্রহণ করবেন। যদি সুযোগ হয় আমি ফার্দার এটা নিয়ে আপনার সাথে আলোচনা করব। এখন আরেকটা বিষয়ে যদি একটু বলি, আপনি একটু মনে রাখবেন প্লিজ। কথা দিলাম পরের জন্মেই তোমার হাতে স্মার্টফোন হব, তোমার সব অবহেলা সেলফি করে অনলাইনে বেচে দেব। রাতের কষ্ট পুড়িয়ে পুড়িয়ে জলে, সব তারা সফলতার গল্প হয় না। বিফল মানুষ ছাড়া আপনার কবিতা থেকে পড়ে শোনালাম। আপনি কবিতাও লিখেন। এতক্ষণ আমাদের দর্শকদের সাথে পরিচিত হয়েছিলেন আপনি একজন উপন্যাসিক হিসাবে, কথা সাহিত্যিক হিসাবে। এখন দেখলাম আপনার পদ্যও আছে। আপনি যদি আপনার পদ্য সম্পর্কে একটু, কবিতা সম্পর্কে একটু বলতেন সুজন দেবনাথ। বাঙালি পুরুষ আর জীবনে কবিতা লিখেনি বা রাজনীতি করেনি এরকম পুরুষ মনে হয় একজনও পাওয়া যাবে না। এটা আমার কথা না, অনেক জ্ঞানী গুণী মানুষই বলে গেছেন। ছোটবেলা থেকেই কবিতা লেখার ঝোঁক ছিল। আসলে আমার সাহিত্য জীবনে আসাটা তো কবিতা দিয়ে। আমার প্রথম বই, যেটি অব্যয় অনিন্দ নামে প্রকাশিত হয়েছিল, মানে অব্যয় অনিন্দ ছদ্ম নামে, বইটির নাম ছিল মন খারাপের উঠুন। এটি একটি কবিতার বই। তো কবিতা হচ্ছে আমার একদম অন্তরের নির্যাস, ধরুন ভালো লাগা থেকে কবিতা লেখা। মানে ওই যে কিছু সুন্দর সুন্দর লাইন আছে না, যে কবিতা লিখতে জানে, যে ফুল ভালোবাসে না সে
মানুষ খুন করতে পারে, যে কবিতা লিখতে জানে না বা যে কবিতা ভালোবাসে না, সে সত্যি সত্যি খুব ক্রুয়েল হতে পারে। আমি আসলে মনে মনে বিশ্বাস করি আমার যে সফট কর্নারটা, একেবারে নিজের যেই ভালো লাগা মানুষটি, নিজের কাছে যে নিজেকে ভালো লাগার যে জায়গাটি, সেটি আসলে কবিতা। আমি কবিতা তখন সাহিত্য জীবন শুরু হয়েছিল কবিতা দিয়ে, এখনো কবিতা লিখি। খুব শীঘ্রই একটি কবিতার বই আসছে, মেঘের চিরকুট এই নামে। তো এখানে যেহেতু আমার বিসিএস ভাইয়েরা আছে, বিসিএস ক্যান্ডিডেট ভাই বোনেরা আছে, তো তাদের জন্য আমি একটা লাইনে, আপনি যেহেতু কবিতার কথা বলতেছেন, কবিতার কথা তো আসলে কবিতা ছাড়া বলার ব্যাপারটা খুব খুব tough। আমি দুটো লাইন শুধু বলি, যে একটি ক্যারিয়ার নিয়ে লিখেছিলাম। পড়ছি কেন, চাকরি চাই, রিসার্চ ফিসার্চ বুঝি না, সাগর এলে পায়ের কাছে, নামবো সবাই লবণ চাষে, মুক্তা টুক্তা খুঁজি না। মানে আমাদের যে বিসিএস নিয়ে যে হাইপটি তৈরি হয়েছে, এটি একদিন আমার মনে হলো যে এই হাইপের কারণে আমাদের মনে হয় রিসার্চ টিসার্চ সত্যি একেবারে জলে চলে যাবে, মানে সবাই আর কোনো ওই দিকে যাবে না। সেদিন আসলে ওই লাইনগুলো লিখেছিলাম যে আমরা হয়তো সাগর সামনে আসলে আমরা লবণ চাষে যাবো, মুক্তার খুঁজিব না। হোয়াট এভার, ওইটা হচ্ছে আমার একেবারে অন্তরের নির্যাস। আমি মনে করি মূলধারা হচ্ছে এখনো কবিতা, মূল কবিতা করি না, যত তারপরেও নাও করে তার অন্তরের দিকে কবিতার লাইন ভাসছে, দিকে তারের লাইন ভাসছে, আমার এই ধরনের কবিতা। সেই জন্য কবিতা নিয়ে ভালো লাগা সবসময় থাকে। সক্রেটিসের নগরে রবীন্দ্রনাথ, সক্রেটিস, বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক রবীন্দ্রনাথ, আমাদের শ্রেষ্ঠতম সাহিত্যিক, বিশ্বকবি, সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধি, বাংলা ভাষার প্রতিনিধি। আপনার পরবর্তী বই যদি কিছু বলতেন। এটি আসলে সক্রেটিসের নগরী রবীন্দ্রনাথ। বাংলা ভাষায় রবীন্দ্রনাথের গ্রিস ভ্রমণ নিয়ে এখনো পর্যন্ত কিছু হয়নি। মানে রবীন্দ্রনাথ যে গ্রিসে এসেছিল খুবই অল্প সময়ের জন্য, মাত্র একদিন ছিলেন, তো সেটি আসলে খুব বেশি মানুষ জানে না। আমি রবীন্দ্র রচনা বলি বা জীবনী যেগুলো আছে, রবীন্দ্র জীবনীগুলো মোটামুটি বেশ এক্সটেন্সিভলি খোঁজার চেষ্টা করে দেখেছি, যে বাংলা ভাষায় রবীন্দ্রনাথের এই ভ্রমণটি নিয়ে তেমন কোথাও কিছু নেই। কিন্তু ভ্রমণটি খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ রবীন্দ্রনাথ হোমারের লেখাকে ভীষণ রকম পছন্দ করতেন। সক্রেটিসকে তো তিনি দেখেছেন সবাই যেরকম দেখে প্লেটোর চোখ দিয়ে, প্লেটো যা লিখেছেন সেটাই হচ্ছে আমাদের কাছে সক্রেটিস। সক্রেটিস নিজে একটা লাইনও কোনোদিন লিখেননি। তো রবীন্দ্রনাথ যেই নগরটিকে দেখতে এসেছিলেন, যে এথেন্সকে দেখতে এসেছিলেন, হোমারের রচনা, হোমার হচ্ছে পৃথিবীর সবকিছু, ইউরোপিয়ান সাহিত্যের জনক। তো রচনাকে তিনি যেভাবে দেখেছেন, অন্যান্য জিনিসকে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, গ্রিসের বিষয়গুলোকে তিনি যেভাবে তুলে ধরেছেন, সেই বিষয়টি বাংলা ভাষাভাষীর কাছে একেবারেই অনুন্মোচিত। এটি নিয়ে এখনো পর্যন্ত তেমন কোনো কাজ হয়নি। আমি যখন গ্রিসে এসে এখানে দেখলাম যে রবীন্দ্রনাথ 1926 সালে 25শে মার্চ গ্রিসে এসেছিলেন, এবং সেই সফরটি আপনারা জানেন, অনেকে হয়তো জেনে থাকতে পারেন যে রবীন্দ্রনাথের মতো মানুষও কিন্তু কূটনীতির বেড়াজালে আটকে গিয়েছিলেন। তো রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পাওয়ার পরে তাকে বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ জানানো হতো, পৃথিবীর নেতা নেত্রীরা তাকে আমন্ত্রণ জানাতো, এবং সেই আমন্ত্রণের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে কবি বিভিন্ন দেশে বক্তৃতা করে একটা মোটা টাকা অর্জন করতেন। সেই টাকা দিয়ে উনি কি করতেন? শান্তিনিকেতন চালাতেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টি চালাতেন। ওই বিশ্ববিদ্যালয়টি চালানোর জন্য তার টাকার ভীষণ প্রয়োজন ছিল। এই জন্য যেই আমন্ত্রণ করতে উনি চেষ্টা করতেন সেখানে যাওয়ার জন্য। তো ইতালির যে ফ্যাসিস্ট নেতা সেই সময়, সেই 1920 সালের পরপর, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরপর, ইতালির ফ্যাসিস্ট নেতা মুসোলিনি তাকে দাওয়াত দিয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথ সারা জীবন মানবতার কথা বলেছেন, সে অ্যান্টি ফ্যাসিস্ট একটা মতবাদ তার সব সময় ছিল, সে জাতীয়তাবাদের এগেইনস্টে ছিলেন, সে মানবতাবাদী মানুষ ছিলেন তিনি। তো তিনি কোনোদিনই মুসোলিনির দাওয়াত অ্যাকসেপ্ট করার কথা না। কিন্তু তিনি আসলে ওই সময় তো এরকম আজকের মতো এত বেশি ইন্টারনেট ছিল না। আজকে আমি যেমন মার্চ ফরওয়ার্ডে কথা বলতে পারছি, তো তখন নিশ্চয়ই মুসোলিনির প্রতিনিধির সাথে রবীন্দ্রনাথ এখানে বসে ডিরেক্টলি খুব একটা কথা বলতে পারেননি। তো উনি সেই দাওয়াতটি গ্রহণ করেছিলেন। সেই দাওয়াত গ্রহণ করে যখন তিনি ইতালিতে এসে ভালো ভালো মুসোলিনির নামে বক্তৃতা দিলেন, সেটি নিয়ে শুরু হয়ে গিয়েছিল ভীষণ বিতর্ক। সবাই বলতেছিল যে রবীন্দ্রনাথের মতো একজন মানুষ, যে ট্যাগর, দ্য গ্রেট ট্যাগরের মতো একজন মানুষ, সে আসলে কমিউনিজমের কাছে বা ফ্যাসিজমের কাছে আসলে তিনি এক ধরনের বন্দী হয়ে গেলেন, এক ধরনের বিক্রি হয়ে গেলেন, এইরকম কথাবার্তা চলতেছিল। তো পরে রবীন্দ্রনাথ প্রথমে বুঝতেই পারিনি, পরে যখন বুঝতে পারলো
সুইজারল্যান্ডে রমারওয়ালা সাহেব যখন ব্যাপারটা ব্যাখ্যা করলো যে মুসলিনী হচ্ছে এইরকম মানুষ, আপনি আসলে ট্র্যাপে পড়ে গেছেন। তারপরে রবীন্দ্রনাথ অসুস্থ হয়ে গিয়েছিল যে আমি আসলে না জেনে শুধুই টাকার পিছনে ছুটে এই ইউনিভার্সিটি চালানোর জন্য আমি কি করেছি। তো সেই অসুস্থতার পরে যখন লন্ডনে গেলেন, চিকিৎসা করলেন, সেখান থেকে ফেরার পথে ইস্তাম্বুল হয়ে এথেন্সে এসেছিলেন, এবং এই সময়ে এথেন্সে বসে উনি দুটি গান রচনা করেছিলেন জাহাজে বসে। সুন্দর এথেন্স, সুন্দর গ্রিস দেখে তার সাহিত্য ব্যাপারটা ফিরে এসেছিল। এথেন্সে তাকে যে গ্রিসের তখনকার যে প্রেসিডেন্ট ছিল তাকে এথেন্সের গ্রিসের শ্রেষ্ঠ পুরস্কারটি মানে সর্বোচ্চ বেসামরিক পদক তাকে দিয়েছিল। তো এই জিনিসগুলো বাঙালি জানে না, বাঙালি ভাষায় খুব বেশি কিছু এই বিষয়ে নেই। তো আমি চেষ্টা করেছি যে রবীন্দ্রনাথের সেই গ্রিস ভিজিটটি, সেই এথেন্স ভিজিটটি নিয়ে গবেষণা করতে। এখানে এসে সেই সময়ের পত্রপত্রিকাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। আমি গ্রিক তেমন একটা জানি না, তো আমি এখানে আমার বন্ধু বান্ধব বা অন্য কলিগ যারা আছেন তাদের একটু পরামর্শ নিয়েছি, একটু সাহায্য নিয়েছি, এখানকার স্কলার প্রফেসরদের মাধ্যমে কিছু জিনিস ট্রান্সলেট করিয়েছি সেই 1926 সালের পত্রিকা খুঁজে বের করে সেগুলো থেকে। তো সেগুলোর আলোকে এখানে দু একজন লেখালেখি করেছেন, তাদেরও সহায়তা নিয়েছি। তারপরে এই বইটি তৈরি করেছি বা লিখেছি, যে সক্রেটিসের নগরে রবীন্দ্রনাথ। আপনারা জানেন যে এটি একটি গবেষণা কাজ, মৌলিক গবেষণা, একেবারেই বাংলা ভাষায় এটি হয়নি কখনো। তো কিন্তু আমি গবেষকের চেয়ে আমি গল্পের মানুষ নিজেকে ভাবি। আমি সবসময় বলি যে মানুষ হচ্ছে গল্পজীবী প্রাণী। মানুষ গল্প করতে ভালোবাসে, গল্প শুনতেও ভালোবাসে। মানুষ কোনো একটা জিনিসের শুধু গল্পটা মনে রাখে, আর সবকিছু মানুষ ভুলে যায়। তো আমি নিজে একজন গল্পজীবী মানুষ, এতে কোনো সন্দেহ নেই। তো আমি যা কিছু বলি গল্পের মতো করে বলতে চাই। তো এই জন্য এই রবীন্দ্রনাথের এই গবেষণাটি, এটিকে আমি একটি গল্পের মতো করে ফেলেছি। বইটিকে দুইটি অংশ, প্রথম অংশ থাকবে শুধুই একটি গল্প। এই গল্পে রবীন্দ্রনাথ সেই ইউরোপ থেকে গ্রিসে আসছেন, এখানে বসে গান লিখছেন, যা যা করেছেন সবকিছু। তার পরবর্তীতে রবীন্দ্রনাথের যে এখানকার পত্রপত্রিকায় রবীন্দ্রনাথের গ্রিস ভ্রমণ নিয়ে যা যা লেখা হয়েছিল সেটি সম্পর্কে তথ্য নিয়ে গবেষণা প্রবন্ধ, দুইটি তিনটি গবেষণা প্রবন্ধ। এখানে কয়েকজন বিখ্যাত গ্রিক কবি ছিলেন যাদের সাথে রবীন্দ্রনাথের যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথ কিটসের সেই ইংরেজি কবি কিটস, তার যে বিখ্যাত লাইন ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ, এটি কিন্তু উনি একটা গ্রিক ভার্স মানে গ্রিক ভেইস মানে গ্রিসের একটি মাটির পাত্র দেখে তারপরে কিটস এই লাইনটি লিখেছিলেন যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। তো রবীন্দ্রনাথ এই কবিতাটি নিয়ে, কিটসের এই কবিতাটি নিয়ে খুব চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন বাংলা ভাষায়। বাংলা ভাষায় তার আগে এগুলো নিয়ে কেউ কাজ করেনি। তো আমি সেই জিনিসটিকে এখানে আনতে চেয়েছি যে কিটসের ধারণাকে রবীন্দ্রনাথ গ্রিসে এসে যখন এখানে দেখলো সেটিকে প্রবন্ধের মধ্য দিয়ে তুলে আনতে চেয়েছি। হুমায়ুনের রচনাকে রবীন্দ্রনাথ কিভাবে দেখতো, মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ কাব্যকে লিখলেন, রবীন্দ্রনাথ খুব তরুণ বয়সে হুমায়ুনের সাথে মাইকেল মধুসূদন দত্তের কাব্যের তুলনা করে চাচা ছোলা ভাবে সমালোচনা করেছেন। কম বয়সে মানুষ অনেক সময় যেটা করে ফেলে, এই বিষয়গুলোকে আমি নিয়ে এসেছি। এখানে এসে তার স্ত্রীর কথা মনে করছেন, সে স্ত্রীকে চিঠি লিখতেন আগে যখন জাহাজ দিয়ে যেতেন, গ্রিসের দ্বীপগুলোর পাশ দিয়ে যখন যেতেন লন্ডন যাওয়ার পথে স্ত্রীকে চিঠি লিখতেন, সেই চিঠিগুলো এখানে এসে আর রবীন্দ্রনাথ বৌদি কাদম্বরী দেবীকে এটি নামে ডাকেন। এটি হচ্ছে একজন গ্রিক দেবী। গ্রিসে যখন তিনি আসতো তখন সেই হিটকে দেখে তার কাদম্বরী দেবীর কথা অবশ্যই মনে করেছি। সেগুলো আমি আমার গল্পে নিয়ে আসা সক্রেটিসের নগরে। অনেক অনেক ধন্যবাদ সুজন দেবনাথ। আমি একেবারে শেষের দিকে চলে আসলাম। আমি আপনাকে আর দুটি প্রশ্ন করব। একটি হচ্ছে পররাষ্ট্র ক্যাডারে 10 বছর সময়টা আপনার কেমন কেটেছে, কেমন কাটলো, আপনি কেমন উপভোগ করছেন পররাষ্ট্র ক্যাডারের পররাষ্ট্র সার্ভিসের চাকরি অ্যাজ এ ডিপ্লোম্যাট? যদি সহজ স্বীকারোক্তি করি, আমি তো ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ কিছুদিন কাজ করেছি। একটা জাপানিজ কম্পিউটার ফার্মে আমি কিছুদিন কাজ করেছি, বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত কম্পিউটার কোম্পানি। আমি আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার বন্ধুদের ভীষণ ভীষণ পছন্দ করি, তারা অনেক ভালো আছে। আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারিং জবই করা উচিত সেটিকে শ্রদ্ধা রেখে আমি বলছি, যখন আমি সেখানে কাজ করতাম, আমি যখন কোডিং করতাম, টেস্টিং করতাম মানে একটা সফটওয়্যার বানানোর জন্য, আমি সামহাউ আমার মনে হতো কি যেন একটা নেই। আমি একটা ছোট্ট একটা কুঠুরিতে বসে আমি অন্য একটা দেশের জন্য একটা কোড লিখছি, আমি সামহাউ কোনো আনন্দ পেতাম না। আমার মনে হতো কি আমি আসলে মানুষের কাছে থাকতে চাই,
আমি ছোটবেলা থেকে যেভাবে বড় হতে চেয়েছি, কিন্তু চাকরিতে আমি সেটি পাচ্ছিলাম না। সেজন্যই কিন্তু এটা একটা বড় কারণ আমার বিসিএস দেওয়ার। তো এই যখন বিসিএস এ এসে আমার মনে হয়েছে আমি সেটি পেয়েছি। আমি এখানে মানুষের কাছে থাকতে চেয়েছি। এই 10 বছরে আমি অনেক কিছু শিখেছি। বাংলাদেশ সরকারের যে পররাষ্ট্র নীতি, সেটিকে বিদেশের মাটিতে ইমপ্লিমেন্ট করা এবং আমাদের দেশের স্বার্থকে বিদেশে তুলে ধরা, এটাকে আমি ভীষণভাবে এনজয় করছি। এবং আপনি জানেন যে কূটনীতিকরা যখন বিদেশে পোস্টিং এ আসে, তারা একটু প্রিভিলেজড লাইফ লিড করে, এতে কোনো সন্দেহ নাই। আমি আমি অবশ্যই নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। বাংলাদেশ সরকার সহ যাদের কল্যাণে আমি আজকে এই পর্যায়ে এসেছি, আমার পিতামাতা থেকে শুরু করে যারা আমাকে শিখিয়েছেন, যে শিক্ষকগণ আমাকে পড়িয়ে এখন কূটনীতিক বানিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমার যে লেখালেখি, আপনি দেখুন আমি কি লিখছি। মানে আমার প্রথম কথা কি, আমাকে চাকরিটি আমি মানুষের বেতন নিচ্ছি, মানুষের টাকায় আমার বেতন হচ্ছে, ট্যাক্সের টাকায়, আমার বাবার ট্যাক্সের টাকায় আমার বেতন হচ্ছে, আপনার ট্যাক্সের টাকায় আমার বেতন হচ্ছে। তো এই জায়গাটাতে আমি কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস কিন্তু করার সুযোগ নেই। তো সেটিকে সম্পূর্ণরূপে বজায় রেখেই আমি আমার লেখালেখি জীবনকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি সেই খুব ভোরবেলা ঘুম থেকে উঠে, মানে বিদেশে থাকলে যেটা হয়, মানে জ্যাম ট্যাম একটু কম আছে, এখন আমি যেখানে আছি সেখানে ট্রাফিক জ্যাম নেই। আমার অফিসে আসতে ঢাকাতে আমার যে সময়টুকু ব্যয় হয়ে যেত, সেই সময়টুকু আমি একদম ডাই হার্ডলি জ্ঞান চর্চার কাজে ব্যয় করার চেষ্টা করি। তারপর আপনি যদি আমার বইগুলোর কথা দেখুন, যে আমি সক্রেটিস, প্লেটো, হেরোডোটাস, ইতিহাসের জন্ম, এগুলোকে নিয়ে বই লিখেছি। এই বইগুলো লিখতে কি হয়েছে, যে আমি গ্রিসে এসে যখন কাজ করছিলাম, মানুষের সাথে মিশছিলাম, স্কলারদের সাথে মিশছিলাম, বাংলা ভাষাকে পরিচিত করানোর জন্য, বাংলা সাহিত্যকে পরিচিত করানোর জন্য। এটি কিন্তু এখন গ্রিসের যে সাহিত্যিকরা বা গ্রিসের যে স্কলাররা, তারা আমার এই বইটিকে ভীষণভাবে গ্রহণ করেছে। ইতোমধ্যেই তারা এই বইটিকে গ্রিক ভাষায় রূপান্তরের প্রস্তাব দিয়েছে একটি সংস্থা থেকে। তো এটি হচ্ছে যে এর মাধ্যমে আমি বাংলা ভাষাকে কিন্তু গ্রিসবাসীর কাছে তুলে ধরতে পারছি। তো এই আমার যে সাহিত্যিক জীবনটা, সেটিকে আমি একটি মাধ্যম, আমার জবের একটি মাধ্যম হিসেবে আমি তৈরি করে নিয়েছি। আমি যে সক্রেটিসের নগরে রবীন্দ্রনাথ লিখেছি, ভবিষ্যতে যখন রবীন্দ্রনাথকে নিয়ে প্রোগ্রাম হবে, যে ধরুন গ্রিসের মাটিতে যখন প্রোগ্রাম হবে, তখন ওই বই থেকে উদ্ধৃতি দিতে হবে যে এই গানটি রবীন্দ্রনাথ গ্রিসে বসে লিখেছিল, আমার আগে কেউ এই জিনিসটি বের করেনি। তো এটি হচ্ছে আমাদের জন্য, এই আমি গ্রিসে আসার ফলে এখানে এই সরকারি চাকরিটি, কূটনীতিটি করতে পারছি বলেই আমি এই গবেষণাটি করতে পারছি। তো আমি ভীষণ ভাবে এনজয় করেছি আমি এই চাকরি। যারা বিশেষ পররাষ্ট্রকে প্রথম ক্যাডার দিয়েছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি তাদেরকে বলছি যে আপনি আপনার জীবনের সবচেয়ে সুন্দর একটি কাজ করেছেন। আমরা যারা সুজন দেবনাথ, আমাদের মার্চ ফরওয়ার্ডের যিনি উদ্যোক্তা শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার, এখানে আমাদের সম্মানিত উপদেষ্টাদের মধ্যে অনেকে আছেন, ওয়াহিদ হোসেন স্যার, অসীম কুমার রায় স্যার, বজলুল কবির ভুইয়া স্যার, ট্যাক্স কমিশনার, এবং এরকম আরও অনেকে আছেন যাদের একেবারে পুরোপুরি একটা পেশাগত জীবনের পাশাপাশি লেখালেখি, সামাজিক মানবিক কর্মকাণ্ডে জড়িত থাকা, এগুলোর মানে আমার কাছে বিস্ময়কর মনে হয় এটা কিভাবে সম্ভব এত কিছুতে সময় দেওয়া। এখন তাদেরই একজন উত্তরসূরি আমাদের জেনারেশনকে প্রতিনিধিত্ব করছেন আপনি। এই যে লেখালেখি, পারিবারিক জীবন, আপনার পেশাগত জীবন, এই সবগুলোর মধ্যে আপনি ভারসাম্য কীভাবে রাখেন, আমাদের তরুণ বন্ধুদের জন্য যদি বলতেন, তারাও যেন বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারে, প্লিজ। অনেক ধন্যবাদ ভাই। আমি আপনি যাদের কথা বললেন, তারা প্রত্যেকে আমার নমস্য মানুষ, তাদের প্রত্যেকের জন্য আমার সালাম। আজকে আপনার সাথে যে আমার পরিচয়, আজকে যে আমি এখানে এসেছি, সেটি আসলে আমার শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যারের আহ্বানে। আপনার সাথে আমার পরিচয় তার মাধ্যমেই। তো বাদল সৈয়দ স্যারকে এই সুন্দর প্ল্যাটফর্মটি তৈরি করার জন্য, এবং যারা উপদেষ্টা আছেন সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি এই এই সে মাধ্যমে। হ্যাঁ, আপনি একেবারেই যথার্থ বলেছেন, আমি ওনাদেরই উত্তরসূরি। ওনারা যেই পথগুলো দেখিয়ে যাচ্ছেন, সেই পথগুলোকে অনুসরণ করেই চলতে চাই। আপনি জানেন যে আমাদের আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী উনি একজন লেখক। গত বছর বইমেলায় আমার মানে এটা কাকতালীয় ভাবে আমার বই যেই প্রকাশনী থেকে বের হয়েছে, একই প্রকাশনী থেকে ওনার বই বের হয়েছে। তো এছাড়াও কিন্তু উনি একজন মন্ত্রী ছিলেন, কূটনীতিক ছিলেন, তারপরে কিন্তু বই লেখালেখি করছেন। আপনি যেই পয়েন্টটাতে এসেছেন যে কিভাবে এই সবকিছুর সমন্বয় হচ্ছে, আচ্ছা এই সেই পয়েন্টটিতে যাওয়ার আগে আমি একটুখানি বলতে চাই, পৃথিবীতে কূটনীতিক বা সরকারি চাকরিজীবীতে যারা আছেন, তারা অবধারিত ভাবেই তাদের একটা মিনিমাম মেধা থাকে।
মানে সরকারি ভালো চাকরিতে যারা আছেন করছেন অবধারিত ভাবেই থাকে, একটা মিনিমাম লেভেল না থাকলে তারা আসতে পারেন না। আমরা যদি পৃথিবীর ইতিহাসটিকে দেখি, যে যারা জ্ঞান বিজ্ঞানে রিসেন্ট সময়ে অনেক বড় অবস্থানে গিয়েছেন, তাদের অনেকেই কিন্তু সরকারি চাকরিজীবীর প্ল্যাটফর্মটি ছিল, ইভেন কূটনীতিক ছিল অনেকে। আমি পাবলো নেরুদার কথা বলতে পারি, পাবলো নেরুদার মতো একজন সাহিত্যিক। এখানে গ্রিসের একমাত্র নোবেল প্রাইজ পাওয়া মানুষ, যে একজন, না আমি আসলে দুইজন নোবেল প্রাইজ পাওয়া মানুষ আছে, তো আমি তার কথা বলছি না। এখানে জর্জ সেফেরিস নামে একজন ব্যক্তি আছেন, যিনি একজন লেখক, তিনি আসলে একজন কূটনীতিক ছিলেন। পাবলো নেরুদা একজন কূটনীতিক ছিলেন। আমাদের ভারতবর্ষে ডক্টর খুশবন্ত সিংহ তো একজন উজ্জ্বল উদাহরণ হতে পারে। উজ্জ্বল উদাহরণ আমাদের লেখক ওবায়দুল্লাহ স্যার, উনি তো উনি হচ্ছেন একজন কূটনীতিক। এবং আমাদের বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আমাদের অন্নদা শঙ্কর রায়, আমাদের এখনকার অনেক অনেক সাহিত্যিক, বাদল সৈয়দ স্যার, আমার কূটনীতিতে অনেকে আছেন যারা হচ্ছেন সাহিত্যিক। শহীদুল জহিরের নাম আমরা বলতে পারি, ওনারা সরকারি চাকরির পাশাপাশি ওনারা লিখেছেন। তো সুতরাং এটি চাইলে সম্ভব, মন থেকে চাইলে সম্ভব। প্রত্যেকটি মানুষ তার স্বপ্নের সমান বড়, এই কথাটি আমরা অনেকদিন থেকে শুনছি। তো স্বপ্ন যদি থাকে, তাহলে সেই স্বপ্নই আপনাকে পথ দেখাবে, যে আপনি আপনার কোনো জায়গাকে স্যাক্রিফাইস না করে যে আপনি নিজেই সেই পথটিকে খুঁজে বের করবেন। আমি বলেছি যে আমি এমন সাবজেক্টগুলো চয়েস করছি যে সাবজেক্টগুলো আমার বিষয়ের সাথে, মানে আমার চাকরির সাথে কিছুটা হলেও সম্পৃক্ত। আমি যদি সক্রেটিসকে নিয়ে একটা সেমিনারে যাই, সেখানে গিয়ে যদি বাংলা ভাষা সম্পর্কে দুটি কথা বলতে পারি, যে সক্রেটিসের এই এই লেখাটি ইতিমধ্যে বাংলা ভাষায় অনুবাদ হয়ে গেছে, সেটি আমি দেশকে রিপ্রেজেন্ট করছি, সেজন্যই আমাকে আমার মাননীয় রাষ্ট্রদূত সেখানে পাঠাচ্ছেন এই কথাটি বলার জন্য। এবং এই যে আমার বইটিকে যে গ্রিক সোসাইটি, গ্রিসের একটা বড় সোসাইটি সক্রেটিস কমিউনিটি ইন এথেন্স, তারা যে গ্রিক ভাষায় অনুবাদ করার প্রস্তাব দিয়েছেন, এটি বাংলা ভাষার জন্য একটি অর্জন। বাংলা ভাষার কোনো বই সরাসরি গ্রিকে কিন্তু ওইভাবে কোনো অনুবাদ হয়নি, আদার দেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ছাড়া আর কোনো বই এখনো পর্যন্ত অনুবাদ হয়নি। তো এটি কিন্তু বাংলা ভাষার জন্য একটি অর্জন। তো আমি যেভাবে সময়টিকে যেটা করি, যে আমি যেটা বললাম, যে আমি আমার ছোটবেলা বলতে যেদিন থেকে ক্যারিয়ার নিয়ে বুঝতে শিখেছি, আমি ওই ওয়ারেন বাফেটের একটা কথা খুব মানতাম। তখন হচ্ছে আমি যখন আইবিএ তে পড়ি, ওয়ারেন বাফেট পৃথিবীর প্রথমবারের মতো তিনি সেরা ধনী হলেন আর কি, বিল গেটসকে সরিয়ে ওয়ারেন বাফেট সাহেব। তো এই ওয়ারেন বাফেট সাহেব একটি কথা বলতো, যে ডোন্ট পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট, মানে তোমার সমস্ত সম্পদগুলোকে একটা জায়গায় নিবদ্ধ করো না। আমি আমার সেই ক্যারিয়ারের সময় থেকে এই জিনিসটা আমি ফলো করেছি। আমি জীবনে যা কিছু করেছি, আমি একটা কাজ কোনোদিন করিনি, আমি একই সাথে মাল্টিটাস্কিং করার চেষ্টা করেছি। আমি যখন চাকরি করতাম, সেই চাকরি করা অবস্থায় আমি আইবিএ তে পড়েছি, সেই সময় আমি বিসিএস দিয়েছি। আমি যখন এখানে চাকরিতে এসেছি, তখনও চাকরি করেছি এবং পড়াশোনা করেছি। তো এখনো আমি মনে করি আমি একজন মাল্টিটাস্কিং মানুষ। আমি আমার প্রবাসী ভাই বোনদেরকে, আপনি জেনে খুশি হবেন যে এখানে প্রবাসী ভাই বোনদের সাথে আমার যে একদম আত্মিক একটা সম্পর্ক, সেটিকে আমি ভীষণ ভীষণ এনজয় করি। এরা সবাই আমার একদম ঘরের মানুষের মতো। এখানে যে 20,000-এর উপরে বাংলাদেশি আছে, প্রায় অনেকটাই, বেশিরভাগই আমি ব্যক্তিগত ভাবে চিনি। আমি এখানে অনেকদিন কাজ করার কারণে ওনারাও আমাকে চিনেন। তো সেজন্য সেই কাজটিকে যদি আপনি এনজয় করেন, তাহলে আপনার অন্য কোনো স্বপ্ন এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। ইচ্ছাটাই হচ্ছে আসল। আপনার নিজের যদি ইচ্ছা থাকে, যাই কিছু থাকুক না কেন, আপনি আপনার সময়টিকে বের করে নিতে পারবেন। আপনি ফেসবুকে যে সময়টুকু দিচ্ছেন, সেই সময়টুকুই যদি ওইভাবে না দিয়ে আরেকভাবে কাজে লাগান, দিনের মধ্যে 1-2 ঘন্টা বের করা ইটস পসিবল। আর সেটা তো নিশ্চয়ই আপনাকে প্রতিদিন করতে হবে না, যখন প্রয়োজন হবে তখন। হ্যাঁ, সুজন দেবনাথ, আপনার প্রতি, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। আমরা 1 ঘন্টার আলোচনা প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় অতিক্রম করেছি। আসলে আপনার সাথে যেভাবে কনভারসেশনটা হচ্ছিল, এটা অনেকক্ষণ চালিয়ে নেওয়া যায়। আপনি একজন কথা সাহিত্যিক মানুষ এবং আপনি আপনার আরেকটা নতুন পরিচয় আমাদেরকে দিয়েছেন, আপনি একজন গল্পজীবী। সুতরাং গল্প করার অনেক উপলক্ষ আমাদের সামনে আরও আসবে এবং মার্চ ফরওয়ার্ডের তরুণ বন্ধুদের জন্য আপনি সময় ম্যানেজ করে নেবেন, এটা আমরা প্রত্যাশা রাখি ব্যক্তিগতভাবে আপনার কাছ থেকে। পাশাপাশি আমি আপনাকে ওই অনুরোধটা মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আবার করে রাখছি, আপনি সময় সুযোগ করে আপনার মাদার্স ল্যাঙ্গুয়েজ ডের উপরে গ্রিক শিল্পীর যে গানটা, যদি সময় সুযোগ হয় এবং অন্য কোনো লিমিটেশনস না থাকে, আপনি আমাদের গ্রুপে প্লিজ শেয়ার করবেন। এবং আসছে 26শে মার্চ যদি আপনার পার্সোনাল
কন্ট্রাক্ট তার থেকে থাকে, ওই যে গ্রিক শিল্পী, যদি ওনাকে আমরা আমাদের এখানে একটা কালচারাল প্রোগ্রাম করব স্বাধীনতা দিবস উপলক্ষে অনলাইনে, সেখানে যদি পার্টিসিপেট করাতে পারেন, এটা আমাদের জন্য এটা একটা বিগ আনন্দের একটা উপলক্ষ হবে বলে আমরা মনে করছি। তো আপনি আমাদেরকে ভাইবা ক্লাসে সময় দিয়েছেন, আজকে বিসিএস ক্যাডার আড্ডায় সময় দিয়েছেন আপনার মূল্যবান সময় থেকে, এবং ভবিষ্যতেও বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের স্বার্থে ফর দি ওয়েলবিং অফ আওয়ার ইউথ জেনারেশন আপনি আরও সময় দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে শেষ করছি। মাসফারের পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আপনার সাথে এই ব্যাপারে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। শুভরাত্রি। অনেক ধন্যবাদ। তরুণ বন্ধুরা যারা শুনেছিলেন, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা বিসিএস ক্যাডার আড্ডার প্রোগ্রাম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।